সালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চা কাচ্চারা? এসএসসি ২৬ তোমাদের জন্য সায়েন্সের গুরুত্বপূর্ণ ১২০ প্লাস এমসিকিউ নিয়ে আমি তোমাদের ইউসা ভাই হাজির হয়ে গেলাম। আজকের এই ক্লাসটা করার পর আমার মনে হয় যে তোমাদের আসলে বইয়ের যেই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা পড়ার দরকার সেগুলো আসলে অনেকটাই রিভিশন হয়ে যাবে। তো আজকের এই ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই আমাদের শিখর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে চলো আমরা বেশি কথা না বলে আমরা ক্লাসে ঢুকে পড়ি। তো ক্লাসে ঢুকার আগে আমি তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। তোমরা কিছুদিন পরেই পরীক্ষা শেষ হয়ে যাবে, তোমরা কলেজে উঠবা। তো তোমাদের জন্য কিন্তু আমাদের শিখর আর্লি বার্ড অফার শুরু হয়ে যাচ্ছে তোমাদের এইচএসসি প্রিপারেশনে। তোমাদের এইচএসসি প্রিপারেশনটা শিখর সাথে যাতে আরো স্মুথ এবং সুন্দর হয় সেইটার জন্য তোমরা কিন্তু একটা বড় ধরনের ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের এই কোর্সে। ডেসক্রিপশন বক্সে কিন্তু এইটার ফর্মটা দেওয়া থাকবে, এখনই ফর্মটা ফিল আপ করে ফেলো। আচ্ছা, তো আমরা আজকে প্রত্যেকটা চ্যাপ্টার, তোমাদের যে শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে এগুলা আমরা কভার করব। আমরা আমাদের প্রথম চ্যাপ্টার উন্নততর জীবনধারা, আমরা এটা দিয়ে শুরু করছি। তো এখানে আমাদের বিভিন্ন খাদ্য পরিপাক এইসব নিয়ে কথাবার্তা আছে। আমরা শুরু করি। আমাদের প্রথম জিনিসটা কি বলছে, পরিপাকৃত খাদ্য শোষিত হয়ে দেহকোষের কোথায় সংযোজিত হয়? আমরা কি জানি? প্রোটোপ্লাজমে সংযোজিত হয়। প্রোটোপ্লাজমে এই যে খাবার সংযোজিত হচ্ছে এই বিষয়টাকে আমরা আত্তীকরণও বলি। কি বলি? আত্তীকরণ। ঠিক আছে, এই খাবারগুলো প্রোটোপ্লাজমে সংযোজিত হবে এবং এই প্রক্রিয়াটাকে আমরা বলি আত্তীকরণ প্রক্রিয়া। সেকেন্ড কি, খাদ্যের উপাদান কয়টি? আমরা সবাই জানি কি কি আছে, আমার সাথে সবাই বলো। শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। ৬টা, তাই না? আমরা সবাই এইটার আনসার পারি। তাহলে আমার আনসার কি হবে? ৬টা। তারপর মধুতে নিচের কোনটি থাকে? মধুতে নিচের কোনটি থাকে? মধুতে আমার ফ্রুক্টোজ থাকে। মধু, ফ্রুক্টোজ। ঠিক আছে, মধুতে আমার কি থাকবে? মধুতে ফ্রুক্টোজ থাকবে। তারপর আসো, প্রাণী দেহে শর্করা কোনটি তৈরি করে? প্রাণী দেহে শর্করা কি তৈরি করে আসলে, মানে শর্করার কাজ কি? শর্করা আমার দেহে কি তৈরি করে বলতো? এইগুলো তো নিজেরাই, সেলুলোজ নিজেই একটা শর্করা, ফ্রুক্টোজ নিজেই একটা শর্করা, এনজাইম কি এক ধরনের প্রোটিন। তার মানে এই তিনটার কোনোটা কিন্তু অপশন হবে না। তার মানে এই তিনটা যদি না হয়, থাকে কি? থাকছে শুধুমাত্র তাপ। ঠিক আছে, শর্করা আমার দেহে, প্রাণী দেহে তাপ এবং শক্তি তৈরি করবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন, কোনটি সেলুলোজ? সেলুলোজ কোনটা? সেলুলোজ আমরা এই যে ফাইবার জাতীয় যত জিনিসপাতি খাই, শাকসবজি খাই, উদ্ভিজ্জ যেই খাবারগুলো খাই, এই সবগুলাতে আসলে সেলুলোজ থাকে। তার মানে আমাদের আনসার কি হবে? শাকসবজি। ঠিক আছে, তারপরে আসো, কোনটি খাদ্যের সহায়ক উপাদান? আচ্ছা, আমাদের প্রধান খাদ্য উপাদান কোনগুলো? শর্করা, আমিষ, স্নেহ, এগুলো প্রধান খাদ্য উপাদান। আর বাদ বাকি যেগুলো আছে, নরমালি ধরো পানি, খনিজ লবণ, ভিটামিন, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো লাগবে। কিন্তু এই যে পানি, এই জিনিসটা সহায়ক, খাবার হজম করার ক্ষেত্রে এটা সাহায্য করে। তার মানে আমার এখানে আনসার কি হবে? পানি। সুক্রোজের উৎস কোনটি? সুক্রোজ আমরা কই পাই? সুক্রোজ জিনিসটা কই পাই ভাইয়া? চিনি বা সুগার, তাই না? সুগার বা চিনিতে পাই। এই চিনিগুলা কোত্থেকে তৈরি করা হয়? ইক্ষু কল বা আখের কল থেকে। এটা কি তোমরা জানো? আখের কল থেকে কিন্তু চিনি তৈরি করা হয়। তার মানে আমরা আসলে এই সুক্রোজ গুলা কই পাই? আখের রসে পাই। ঠিক আছে, আখের রসে পাই। গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন, এই কথাটা সবসময় মনে রাখবা, গ্লাইকোজেনটা প্রাণী দেহের গ্লুকোজ, প্রাণীর সঞ্চিত গ্লুকোজ। ঠিক আছে, প্রাণীর সঞ্চিত গ্লুকোজ। আর স্টার্চ জিনিসটা কি ভাইয়া? আমরা পড়ছিলাম স্টার্চ জিনিসটা উদ্ভিদের সঞ্চিত গ্লুকোজ। ঠিক আছে, উদ্ভিদের সঞ্চিত গ্লুকোজ। ঠিক আছে, তার মানে আমার এখানে কি হবে? এটা কি হবে? গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন প্রাণীজ শর্করা, প্রাণী দেহে সঞ্চিত গ্লুকোজ গ্লাইকোজেন, আর স্টার্চ উদ্ভিদের সঞ্চিত গ্লুকোজ। তারপরের কোশ্চেন, প্রাণীদেহের গঠনে নিচের কোন খাদ্যগুলো অপরিহার্য? আচ্ছা, প্রাণীদেহের গঠন বলতে কি বোঝাচ্ছে? এই যে আমার দেহের বিভিন্ন পেশি তৈরি হচ্ছে, হাড্ডি তৈরি হচ্ছে, তারপর আমার দেহের যে যা কিছু তৈরি হচ্ছে বেশিরভাগ জিনিসই কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি না? তার মানে আমাদেরকে বেশি বেশি প্রোটিন খাইলে, ওই যে আমাদেরকে ছোটবেলায় আম্মুরা বলতো যে তুই বেশি বেশি ডিম খা, দুধ খা। ডিম দুধ খাইলে কি হয়? শরীর তৈরি হয়। তো মাসেল তৈরি করার জন্য এই মাছ, ডিম, মানে প্রোটিন তোমার লাগবে, মাছ আর ডিম। আমিষ গঠনের একক কি? এই জিনিসটা সবসময় মনে রাখবা। একটা আমিষ অনেকগুলা অ্যামিনো অ্যাসিড পর পর যুক্ত হয়ে আমিষ তৈরি হয়।
অ্যামিনো অ্যাসিড, অনেকগুলা অ্যামিনো অ্যাসিড পর পর যুক্ত হয়ে একটা আমিষ বা প্রোটিন তৈরি হয়। তার মানে আমিষকে আমরা বলতে পারি অ্যামিনো অ্যাসিডের পলিমার বা অ্যামাইনো অ্যাসিডের পলিমার। ঠিক আছে? কোনটি প্রোটিন সমৃদ্ধ খাবার? আচ্ছা দেখো এইখানে তুমি এইটা হচ্ছে মানে তুমি যদি আনসারটা নাও জানো, এখান থেকে কিন্তু বের করে ফেলা সহজ। কেমনে? দেখো ঘির মধ্যে কি থাকে ভাই? ঘির মধ্যে আমরা সবাই জানি ঘির মধ্যে চর্বি থাকে, তাই না? ঘি হচ্ছে চর্বি জাতীয় খাবার। মিষ্টি আলু, আলু, চিনি, এই জিনিসগুলা কি? এগুলা হচ্ছে তোমার গ্লুকোজ জাতীয় খাবার। আলু, চর্বি এগুলা হচ্ছে গ্লুকোজ জাতীয় খাবার। এটা বোঝা যাচ্ছে না লেখাটা। এগুলা হচ্ছে গ্লুকোজ জাতীয় খাবার। ঠিক আছে, এটা হচ্ছে চর্বি জাতীয় খাবার। তাহলে বাকি থাকে কি ভাইয়া? বলতো বাকি আর কি আছে? বরবটি। তার মানে আমার এখানে কারেক্ট আনসার কি হবে? বরবটি। তার মানে দেখো এমসিকিউ দাগানোর একটা খুবই ভালো টেকনিক কি? এমসিকিউ দাগানোর একটা খুবই মানে সহজলভ্য টেকনিক হচ্ছে তুমি যদি 3টা অপশনকে বাদ দিতে পারো, আরেকটা অপশন কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে। ঠিক আছে? মানবদেহে কয় ধরনের অ্যামিনো অ্যাসিড আছে? মানবদেহে হচ্ছে আমার 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। মানবদেহে কয় ধরনের অ্যামিনো অ্যাসিড আছে? 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। এর মধ্যে 8 ধরনের হচ্ছে অত্যাবশ্যকীয় আর 12 ধরনের হচ্ছে অনত্যাবশ্যকীয়। ওকে। কোন খাদ্য থেকে বেশি শক্তি তৈরি হয়? কোন খাদ্য থেকে বেশি শক্তি তৈরি হবে বলো তো? এটা তোমাদের বইয়ে সরাসরি দেওয়া আছে। কি দেওয়া আছে? ডিম। ডিম থেকে বেশি শক্তি উৎপন্ন হয়। ভবিষ্যতের জন্য খাদ্য ভান্ডার হিসেবে কাজ করে কোনটা? মানে ভবিষ্যতে খাদ্যের ভান্ডার হিসেবে কাজ করে কোনটা? মানে খাদ্য শক্তি সঞ্চয় করে রাখবে কোনটা? এই যে চর্বি সহ মাংস। এই চর্বিটা তোমরা যদি বরফ আবৃত অঞ্চলগুলাতে যাও, অ্যান্টার্কটিকার মধ্যে, ওইখানে কিন্তু দেখবা মানুষেরা প্রচুর মাংস খায়। ওই মাংসগুলার মধ্যে চর্বি থাকে, চর্বির মধ্যে প্রচুর শক্তি থাকে। এই শক্তিগুলাই হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ইউজ করতে পারি। বরফ আবৃত অঞ্চলগুলাতে দেখবা ওরা প্রচুর মাংস খায় এবং ওগুলা মাংসগুলাকে তারা ফ্রিজে সংরক্ষণ করে। ফ্রিজ লাগে না তো তাদের, কারণ তাদের হচ্ছে এখানে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে টেম্পারেচার। সো দেখা যায় তারা চর্বি সহ এই মাংসগুলা হচ্ছে সঞ্চয় করে রাখে। সো ভবিষ্যতের খাদ্য ভান্ডার হিসেবে চর্বি সহ মাংসটা হচ্ছে কাজ করে। 200 গ্রাম গরুর দুধে কত গ্রাম প্রোটিন থাকে? আচ্ছা এইটা একটু ক্যালকুলেশন আমরা সহজেই জানি যে 100 গ্রাম দুধে কতটুকু থাকে? 100 গ্রাম দুধে থাকে 3.2 গ্রাম। ঠিক আছে, তাহলে 1 গ্রামে কি থাকবে? 3.2 ডিভাইডেড বাই 100 গ্রাম। তাহলে হচ্ছে 200 গ্রামে, সুতরাং ঐকিক নিয়মে তুমি 200 গ্রামে কতটুকু থাকবে এটা হিসাব করে ফেলবা। 200 গ্রাম দুধে হচ্ছে 3.2 ইন্টু 200, নিচে হচ্ছে 100, এটা কাটলে হচ্ছে 2, থাকবে হচ্ছে 6.4। তার মানে 6.4 গ্রাম। ঠিক আছে, 6.4 গ্রাম প্রোটিন থাকবে। তার মানে আমার কি আনসার হবে? এটার আনসার হবে 6.4 গ্রাম। কোনটি কঠিন স্নেহ পদার্থ? তোমরা একটু এই 4টা অপশনের দিকে একটু খেয়াল করো। দেখো সয়াবিন তেল, সয়াবিন তেল কেমনে থাকে? তোমার আম্মুর রান্নাঘরে তরল হিসাবে থাকে না, লিকুইড। সরিষার তেল, এটাও লিকুইড। সূর্যমুখী তেল, সানফ্লাওয়ার অয়েল দেখবা মানে রান্না বান্নার কাজে বড় লোকরা ইউজ করে, এটা একটু দাম বেশি। তো এই 3টা তেল তরল, তাহলে বাকি থাকে কি ভাইয়া? মাছের তেল। মাছের তেল তো মাছের গায়ে লাগানো থাকে, ওই জিনিসগুলা কি থাকে? ওইটা থাকে শক্ত। তার মানে মাছের তেলটা হচ্ছে কঠিন স্নেহ পদার্থ। নরমালি প্রাণীজ যেই স্নেহ চর্বি মানে প্রাণীজ যেই স্নেহ পদার্থগুলো আছে এগুলা নরমালি হচ্ছে শক্ত থাকে বা কঠিন থাকে, কিন্তু উদ্ভিজ্জ যে স্নেহ পদার্থগুলো আছে সেগুলো সাধারণত লিকুইড বা তরল থাকে। স্নেহে দ্রবণীয় ভিটামিন গুলা কি? এইটা একটু মনে রাখবা। স্নেহে দ্রবণীয় ভিটামিন, স্নেহে দ্রবণীয় ভিটামিন কি কি আছে ভাইয়া? এ, ডি, ই, কে। এ, ডি, ই, কে এগুলা হচ্ছে স্নেহে দ্রবণীয়। আর পানিতে দ্রবণীয় কি ভাইয়া? পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয় কি? পানিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন বি আর হচ্ছে ভিটামিন সি। এই 3টা হচ্ছে পানিতে দ্রবণীয়। এই 2টা হচ্ছে পানিতে দ্রবণীয়। ভিটামিন বি, সি পানিতে দ্রবণীয়, এ, ডি, ই, কে এগুলা হচ্ছে স্নেহে দ্রবণীয়। তাহলে এটার মধ্যে কোনটা হবে? আমরা সহজেই বুঝতে পারতেছি এইটা কারেক্ট হবে, এইটা কারেক্ট হবে। তাহলে আমার 1 আর 3 হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে। পুদিনা পাতায় কোন ভিটামিন থাকে? পুদিনা পাতা হচ্ছে একটা উদ্ভিজ্জ। তো পুদিনা পাতাগুলো নরমালি ভিটামিন এ প্রোভাইড করে। ঠিক আছে, ভিটামিন এ দেয়। তারপর আসো সুস্থ মানসিক বিকাশের জন্য কোনটা প্রয়োজন? একদম শর্করা, প্রোটিন আর লিপিড এগুলো আমাদের দেহের শক্তি দেয়, তাপ দেয় এবং দেহের গঠনে সাহায্য করে। কিন্তু সুস্থ মানসিক বিকাশের জন্য আমাদের অল্প পরিমাণে হইলেও এই ভিটামিনটা খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন, খনিজ লবণ এই জিনিসগুলো আমাদের লাগবে। ঠিক আছে।
ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? এটা একদম খুবই কমন। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি রোগ হয়। স্কারভি রোগ ওই যে তোমার দাঁতের মাড়িগুলাতে হচ্ছে স্কারভি রোগ হয়, ঠিক আছে? রিকেটস রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি এর অভাবে হয়। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ এর অভাবে হয়। বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি এর অভাবে হয়। বি1 এর অভাবে হয় আসলে, ঠিক আছে? বি1, ভিটামিন বি1 এর অভাবে হয়। তারপরে আসো, থায়ামিনের উৎস কোনটি? থায়ামিন হচ্ছে ভিটামিন বি1। ভিটামিন বি1 কে আমরা থায়ামিন বলতে পারি, মানে থায়ামিন বলি আর কি, ভিটামিন বি1। তো এই থায়ামিনটা আমরা কই পাই? ঢেকি ছাটা চাল আর লিভার বা যকৃৎ, কলিজা, মানে গরুর মাংসের গরুর কলিজা, খাসির কলিজা, এই কলিজাগুলোতে থাকে। কোনটি ভিটামিন ই এর উত্তম উৎস? আচ্ছা, একটা কথা মনে রাখবা, ভিটামিন ই কিন্তু বিভিন্ন তেলে পাওয়া যায়, বাজারে বিভিন্ন তেল পাওয়া যায় না, এই তেলগুলাতে হচ্ছে ভিটামিন ই থাকে। এই ভিটামিন ই সমৃদ্ধ তেল হিসাবে কিন্তু বাজারে বিক্রি করা হয়। তার মানে পাম তেলে হচ্ছে আমরা কি পাবো? ভিটামিন ই পাবো, ঠিক আছে? পাম তেলে হচ্ছে ভিটামিন ই পাবো। আচ্ছা, তারপরে আসো, পনির থেকে কোন ভিটামিন পাওয়া যায়? আচ্ছা, পনির থেকে আমরা কোবালামিন পাই। কোবালামিন ভিটামিন পাই, এটাও ভিটামিন বি কমপ্লেক্সের একটা পার্ট। কোবালামিন ভিটামিন বি9 খুব সম্ভব, খেয়াল নেই। প্রতি 100 ml রক্তে লৌহের পরিমাণ কত? লৌহের পরিমাণ 100 ml রক্তে কতটুকু থাকে? 50 মিলিগ্রাম। তোমাদের বই অনুযায়ী 50 মিলিগ্রাম। আচ্ছা, হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে সহায়তা করে কোনটি? হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচন প্রসারণে ক্যালসিয়াম সাহায্য করে। ক্যালসিয়াম খনিজ লবণ। তার মানে আমরা বুঝতেছি যে ভিটামিন খনিজ লবণ কিন্তু আমাদের দেহের জন্য অনেক বেশি দরকার, ঠিক আছে? তার মানে ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে সহায়তা করছে। প্রতি 100 ml রক্তে, এটা তো আমরা আনসার দিয়ে ফেলছি। আমাদের দেহে কোন খনিজ পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? বলতো কোন খনিজ পদার্থের পরিমাণটা সবচেয়ে বেশি থাকবে? খনিজ পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি থাকে ক্যালসিয়াম, কারণ ক্যালসিয়াম আসলে সব জায়গায় আছে। আমাদের অস্থি, আমাদের হাড্ডি, এই যে হাড়, এই হাড় গোড় সবকিছুই কিন্তু তৈরি হয়েছে ক্যালসিয়াম দিয়ে। তারপর হচ্ছে তোমার মাসেলের ভেতরেও কিন্তু ক্যালসিয়াম জমা থাকে, ঠিক আছে? তার মানে ক্যালসিয়ামের পরিমাণটা সবচেয়ে বেশি থাকে। মনির সাহেবের ওজন 70 কেজি, উচ্চতা 1.78 মিটার হলে তার বিএমআই কত? আচ্ছা, বিএমআই এর হিসাবটা আমরা সবাই মোটামুটি পারি, সহজ। বিএমআইটা আমাদের ক্যালকুলেটর লাগবে। বিএমআই এর হিসাব কিভাবে করে? ওজন, ওজনকে আমরা কিসে নিব? ওজনকে নিব কেজিতে। ওজন আর উচ্চতা, উচ্চতাকে আমরা কি করব? উচ্চতার স্কয়ার, তাই না? উচ্চতার স্কয়ার মানে হচ্ছে মিটার স্কয়ার। তাহলে আমার ওজন কত এখানে? 70। আর হচ্ছে উচ্চতা কত? 1.78, এটার মিটার স্কয়ার। তাহলে হচ্ছে কেজি পার মিটার স্কয়ার। এভাবে হিসাব করলে আমার এখন এটার একটু ক্যালকুলেটর লাগবে। একটু ক্যালকুলেটরে হিসাব করি আমি। আমার কাছে ক্যালকুলেটর নাই, ফোনের ক্যালকুলেটরে একটু হিসাব করতেছি, তোমরাও ক্যালকুলেটরে হিসাব করো কত আসছে। ও উপরে হচ্ছে 70 ডিভাইডেড বাই কত? 1.78, 1.78 স্কয়ার, 22.093, 22.093 আসে, 22.093। তার মানে হচ্ছে আনসার হচ্ছে এটা। আনসার কি হবে? আনসার হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা, এটা আমি আর করাবো না, এইটা হচ্ছে তোমরা নিজেরা করবা, আগের সেম কোয়েশ্চেন, ঠিক আছে? এটার আনসার আসবে 26.7। এইটা আগেরটা পজ কইরা ফেললো, ঠিক আছে? খাদ্যের তাপ শক্তি মাপার একক কি? আচ্ছা, খাদ্যের তাপ শক্তি আমরা কেমনে মাপি? ক্যালোরি দিয়া। এইটা হচ্ছে সবসময় মনে রাখবা। জুল কিন্তু হচ্ছে আমরা ফিজিক্সে ইউজ করি, বাট ক্যালোরি হচ্ছে আমরা খাবারের মধ্যে কি পরিমাণ শক্তি আছে সেইটার জন্য আমরা হচ্ছে খাবারের মধ্যে কি পরিমাণ শক্তি আছে সেটা বোঝার জন্য আমরা হচ্ছে ক্যালোরি দিয়ে হিসাব করি, ঠিক আছে? আচ্ছা, খাদ্য পিরামিডের সবচেয়ে উপরের স্তরে কোনটা থাকে? আচ্ছা, এইটা তোমরা সবাই জানো, একটা খাদ্য পিরামিডের সবার নিচে যা থাকবে সেটা আমাদেরকে বেশি বেশি খাইতে হবে। কোন জিনিসটা আমাদের বেশি বেশি খাইতে হবে? শাক সবজি ফলমূল এগুলা। তার মানে খাদ্য পিরামিডের সবার নিচে থাকে শাক সবজি ফলমূল, এরপর থাকবে ভাত মানে শর্করা, এরপর থাকে প্রোটিন, তারপরে থাকবে লিপিড। মানে খাদ্য পিরামিডের সবার নিচে যেটা থাকবে সেটা আমাদের বেশি পরিমাণে খাইতে হবে, শাক সবজি ফলমূল সবার নিচে, এটা আমাদের বেশি বেশি খাইতে হবে। তারপর হচ্ছে ভাত খাবো রুটি খাবো এগুলা থাকবে এটার উপরে। তার উপরে থাকবে হচ্ছে মাংস মাছ মাংস ডিম দুধ, এটা তৃতীয় স্তরে। এবং সবার উপরে থাকবে
পনির, মানে চর্বি জাতীয় খাবার। চর্বি জাতীয় খাবার অল্প খাইলেই আমাদের যথেষ্ট, কারণ চর্বি জাতীয় খাবার হচ্ছে তোমার অল্প থেকেই আমি বেশি শক্তি পাইতে পারি। এই কারণে চর্বি জাতীয় খাবারটা আমরা মানে তুলনামূলক একটু কম খাবো। এই কারণে খাদ্য পিরামিডের সবার উপরের স্তরে থাকবে পনির। পনির কি? চিজ, যেটা চিজ হচ্ছে লিপিড জাতীয়। ফলের রস শ্বাস সংরক্ষণের জন্য কোনটা ব্যবহার করে? সোডিয়াম বেনজোয়েট, খুবই ফেমাস একটা জিনিস সোডিয়াম বেনজোয়েট। এটা একটা প্রিজারভেটিভ, ঠিক আছে, একটা প্রিজারভেটিভ এটা। তারপর আসো, কালটার কি জাতীয় পদার্থ? কালটার, এটা আমি আর ব্যাখ্যা করলাম না, হরমোন। এটা হচ্ছে এক ধরনের হরমোন। এইচআইভি দেহে প্রবেশের পর কোনটিকে আক্রমণ করে? এইচআইভি কি ভাইয়া? হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস, রাইট? তো এই হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস, এটা আসলে আমাদের দেহের যেই বডিগার্ড আছে, বডিগার্ডটাকে শ্বেত রক্তকণিকা, এই শ্বেত রক্তকণিকাকে অ্যাটাক করে। এখন শ্বেত রক্তকণিকার মধ্যে আবার অনেকগুলো প্রকারভেদ আছে। ওইটার মধ্যে একটা আছে লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটের মধ্যে আবার দুই ধরনের লিম্ফোসাইট আছে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। কিন্তু এই এইচআইভি মহাশয় সে আসলে টি লিম্ফোসাইটকে অ্যাটাক করে, ঠিক আছে? বি লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, ওগুলো তোমাদের জানার দরকার নেই। জাস্ট চাইনা রাখো যে এইচআইভি হচ্ছে আমাদের টি লিম্ফোসাইটকে আক্রমণ করবে, এবং এইচআইভি হচ্ছে এইভাবে আমার দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে সে ভেঙে দেয়, ঠিক আছে? তখন অন্যান্য রোগ দ্বারা সহজে আক্রান্ত হওয়ার সুবিধা বেড়ে যায়। চোখ ভালো রাখার জন্য কি প্রয়োজন? ভিটামিন এ সমৃদ্ধ খাবার দরকার, ভিটামিন সিও দরকার, জিঙ্কও দরকার। তার মানে আমার তিনোটাই লাগবে, ঠিক আছে? কোনোটা থেকে কম না। ছোট মাছে কি উপস্থিত ভিটামিনের অভাবে? মানে ছোট মাছে কোন ভিটামিন আছে ভাইয়া? আমরা সবাই জানি, ছোট খাল থেকে পড়তেছি, ভিটামিন এ। ভিটামিন এ ছোট মাছ খেয়ে হচ্ছে আম্মুরা হচ্ছে ছোটবেলায় ছোট মাছ না খাইলে বলতো যে হচ্ছে চোখ অন্ধ হয়ে যাবে, যদিও এখন আমি চশমা পরি। তো ছোট মাছ খাই, আসলে আমি আসলে খুব একটা ছোট মাছ খাই নাই, সো ব্যাপার না। আসো, জেরোফথেলমিয়া। জেরোফথেলমিয়া আসলে কি? জেরোফথেলমিয়া হচ্ছে চোখ শুকায়া যায়, বুঝছো? চোখ হচ্ছে একদম কাগজের মতন শুকনা হয়ে যায়, ঠিক আছে, একদম শুষ্ক হয়ে যায়। জেরোফথেলমিয়া রোগ হয়। দেহের বৃদ্ধিও কিন্তু ভিটামিন এর অভাবে বাধাপ্রাপ্ত হয়। আবার লোমকূপের গোড়ায় গুটিরও সৃষ্টি হয়। এই তিনটাই হচ্ছে আমার কারেক্ট হবে, ঠিক আছে? পানির কাজ কি? পানির কাজ কি? আসো, পানির কাজ কি? দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে, বডিতে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে, দেহের কোষ গঠনেও সে সাহায্য করবে। পানি দরকার, অনেক দরকার। 3 নম্বর অপশনটা দেখো, পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করে। আচ্ছা বলো, পানি কি পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করতে পারে? পানি জিনিসটা তো নরমালি ঠান্ডা হয়। আমরা ধরো রাস্তাঘাটে শরীরে পানি দেই কখন, যখন হচ্ছে মানে গরম থাকে, তখন পানি দিয়ে নিজেদেরকে ঠান্ডা করি। বাট এটা এমনিতেও হবে না, অমনিতেও হবে না, কারণ আসলে পানি আমার দেহে কি করে সেইটা তারা জানতে চাচ্ছে। তার মানে আমার এখানে আনসার কি হবে? 1 আর 2 শুধু, ঠিক আছে? সেলুলোজ। সেলুলোজ কোনগুলো? ওই যে শাকসবজি, এগুলো হচ্ছে সেলুলোজ। অপাচ্য প্রকৃতির শর্করা। অপাচ্য মানে কি? পরিপাক করা যায় না, যা হচ্ছে পরিপাক করা যায় না, পরিপাক করা যায় না। আঁশযুক্ত খাদ্য কোষ্ঠকাঠিন্য রোধ করে, মানে ইয়া হয় না। এটা হচ্ছে তিনটাই আমার কারেক্ট হবে। রাফেজ জাতীয় খাবার খেলে ক্ষুধা বাড়বে না, রাফেজ জাতীয় খাবার খেলে ক্ষুধা কমে, উল্টা হয়। হৃদরোগের ঝুঁকি কমবে, শরীর থেকে অপাচ্য অংশ বের হয়ে যাবে। 2 আর 3 হচ্ছে আমার কারেক্ট আনসার। বার্গার ক্ষতিকর খাবার কেন? এইগুলার আনসার তোমরা সবাই পারো, এগুলা পিচ্চি কালার পড়া। বেশি পরিমাণে চর্বি, চিনি থাকে, ভিটামিন, খনিজ পদার্থের অভাব আছে। এখন এখানে কি চিনির পরিমাণ কম থাকে? না, বার্গারে তো তুমি প্রচুর পরিমাণে তুমি হাবিজাবি জিনিস দিতেছো। তার মানে হচ্ছে 1 আর 2 হচ্ছে আমার এখানে কারেক্ট আনসার। ওকে, আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ। আমরা এখন জীবনের জন্য পানি চ্যাপ্টারে ঢুকে পড়ি। বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? বাচ্চাকালের পড়া, 0 ডিগ্রি সেলসিয়াস। তারপর একদম দ্রুত হবে এখন, মানব দেহের শতকরা কত ভাগ পানি? মানব দেহের হচ্ছে 60 থেকে 75 ভাগই হচ্ছে আমার পানি থাকে। তারপরে আসো, 500 সিসি পানির ভর কত? আমরা জানি 1 সিসি, 1 সিসি পানির ভর হচ্ছে 1 গ্রাম, ঠিক আছে? 1 গ্রাম। তাহলে 500 সিসিরটা কত হবে? 500 সিসি হচ্ছে 500 গ্রাম। একদম সহজ অঙ্ক। তার মানে হচ্ছে আমার আনসার কি? এইটা। তারপর আসো, কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? আমি কিন্তু তোমাদেরকে এইটা ক্লাসেও করিয়েছিলাম। এটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয়। এরপরে গিয়ে আবার পানির ঘনত্ব কমতে থাকে, ঠিক আছে? তারপর পানির ঘনত্ব কিসের উপর নির্ভরশীল? এই যে একটু আগে একটা প্রশ্ন সমাধান করলাম, তাপমাত্রার উপর নির্ভরশীল, তাই না? তাপমাত্রার উপর পানির ঘনত্ব নির্ভর করে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ, এর থেকে বেশি হয়ে গেলে আবার তোমার ঝামেলা হয়ে যায়। তারপরে কি আছে আমাদের? 1 কিউবিক মিটার ভর কত? 1000 কেজি। এটা আসলে বাচ্চাদের পড়া, না এটা না পারলে হচ্ছে কষ্ট। সার্বজনীন দ্রাবক কোনটা? খুবই কমন প্রশ্ন, পানি বা H2O। H2O বা পানি, এটা হচ্ছে আমার সার্বজনীন দ্রাবক, মানে এটাকে আমরা যে কোনো কাজেই ব্যবহার করতে পারি, ঠিক আছে? এই কারণে আমরা বলি সার্বজনীন দ্রাবক, সব কাজে ব্যবহার করা যায়।
পৃথিবীতে ব্যবহার উপযোগী পানির শতকরা পরিমাণ কত? এইটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ব্যবহার উপযোগী পানি পৃথিবীতে কতটুকু আছে, মানে কতটুকু পানি আসলে আমরা বাস্তব জীবনে ব্যবহার করতে পারি? মাত্র 1 ভাগ। বাদ বাকি 99 ভাগ পানি আমরা ব্যবহার করতে পারি না, কারণ বেশিরভাগ পানি তো সমুদ্রের পানি। সমুদ্রের পানি তো আমরা খাইতে পারি না, তাই না? পানির পিএইচ এর নিরপেক্ষ মান কত? তোমরা সবাই জানো পানির নিরপেক্ষ মান হচ্ছে 7। 7-এর কম হয়ে গেলে সেটাকে আমরা বলি অম্লীয়, আর 7-এর থেকে বেশি হয়ে গেলে সেটাকে আমরা বলি ক্ষারীয়। ঠিক আছে? পৃথিবীতে আছে, এটা তো আমরা কোশ্চেন সলভ করেছি। পানিকে 0°C, আচ্ছা কোনটি শুধু পানিতেই জন্মে? আছে এটার আনসার পারো সবাই, সিঙ্গারা। এগুলার আনসার আসলে মুখস্থ আনসার। কোন উদ্ভিদটি মাটি পানি উভয় জায়গায় জন্মে, মানে মাটিতেও জন্মাবে পানিতেও জন্মাবে? কোনটা জন্মাবে? কেশর দাম। ঠিক আছে, কেশর দাম। কেশর দাম হচ্ছে মাটি পানি উভয় জায়গায় জন্মাবে। 150 লিটার পানিতে কত মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার? আছে এটা খুবই বেসিক একটা ম্যাথ। আমরা জানি যে 1 লিটার পানিতে তোমার অক্সিজেন থাকবে কত মিলিগ্রাম? 1 লিটার পানিতে অক্সিজেন থাকবে হচ্ছে 5 মিলিগ্রাম। আর হচ্ছে 150 লিটার পানিতে, 150 লিটার পানিতে তাহলে কত থাকবে? 5 ইন্টু 150 মিলিগ্রাম, তাহলে 5 15 75, 750 মিলিগ্রাম। তাহলে আমার এখানে আনসার কি আসবে? 750 মিলিগ্রাম। ঠিক আছে, 5 রে জাস্ট হচ্ছে 150 দিয়ে গুণ করে দেওয়া। জলজ প্রাণী বেঁচে থাকার জন্য পানির পিএইচ কত হওয়া দরকার? সবাই এটার আনসার জানি, এটার আনসার হচ্ছে 6 থেকে 8। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রতি লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার। 0.175 গ্রাম অক্সিজেন কত লিটার পানিতে মিশ্রিত থাকবে? আসো আমরা একটু ক্যালকুলেট করি। আমরা কি বললাম যে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকবে, হচ্ছে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকে কত লিটার পানিতে ভাইয়া? 1 লিটার পানিতে। আমি H2O দিয়ে বুঝাইলাম। এখন আমরা মিলিগ্রাম, আমরা কি জানি 1 গ্রামে কত মিলিগ্রাম ভাইয়া? 1000 মিলিগ্রাম। এটা কি তোমরা সবাই জানো না? সবাই জানো। তাহলে তোমরা আমারে বলো তো 1000 মিলিগ্রামে যদি 1 গ্রাম হয় তাহলে 5 মিলিগ্রামে কত গ্রাম হবে? আমরা গ্রামটা বের করতে পারবো না। 5 মিলিগ্রামে তাইলে হবে তোমার 0.005 গ্রাম। তোমরা হচ্ছে কি করবা? 5 রে জাস্ট 1000 দিয়ে ভাগ দিবা। 5 রে 1000 দিয়ে ভাগ দিলে আমি কি সে পাওয়া যাব? গ্রামে পাওয়া যাব। ঠিক আছে, গ্রামে পাওয়া যাব। আচ্ছা আমি এই জিনিসটা একটু নিচে লিখি। আচ্ছা তাহলে আমি প্রথমে গ্রামে বের করে নিলাম, 5 মিলিগ্রামকে প্রথমে গ্রামে বের করে নিলাম। এখন গ্রামে বের করে নিয়ে আমার লাভটা কি হলো? আমার এখানে কি লাভ আছে যে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকে 1 লিটার পানিতে, তাই না? 1 লিটার পানিতে, এইটাই তো। 5 মিলিগ্রাম মানে কি? 0.005 গ্রামও বলতে পারি, 005 গ্রাম। তার মানে 0.005 গ্রাম অক্সিজেন থাকে 1 লিটার পানিতে। এখন বলছে কি, চাইছে হচ্ছে 0.175 গ্রাম। তার মানে আমি এটারে ঐকিক নিয়মে করতে পারি। 1 গ্রামে থাকে হচ্ছে, তোমাদের সুবিধার জন্য ভাঙে ভেঙে দেখাইতেছি, 0.005 লিটার। তাহলে 0.175 গ্রাম থাকবে, উপরে হচ্ছে 0.175, নিচে হচ্ছে 0.005। তোমরা ক্যালকুলেটরে যদি এটা বসাও তোমরা দেখবা তোমাদের আনসার চলে আসবে হচ্ছে 35 লিটার। 35 লিটার, 35 লিটার চলে আসবে। জাস্ট তোমরা এই মিলিগ্রামটাকে গ্রামে নিবা। তোমরা সবাই জানো 1 গ্রামে 1000 মিলিগ্রাম, তাহলে 5 মিলিগ্রামে কত গ্রাম হবে? ক্যালকুলেটরে 5 রে 1000 দিয়ে ভাগ দিলেই দেখবা 0.005 গ্রাম। ঠিক আছে, তাহলে 0.005 গ্রাম অক্সিজেন থাকতেছে 1 লিটার পানিতে, তাই না? প্রতি লিটার পানিতে যেহেতু বলছে, তার মানে 1 লিটার পানিতে এতটুকু অক্সিজেন থাকতেছে। এই কথা, এইটা যেই কথা, এইটা সেম কথা। তাহলে 0.175 এ কতটুকু থাকতেছে? ক্যালকুলেটরে বের করলে দেখবে এটার আনসার চলে আসবে কি? এটার আনসার চলে আসছে 35। ঠিক আছে, একটু বড় করে করে দিলাম। পিএইচ মান কমে গেলে জলজ প্রাণী দেহ থেকে কোনটা বাইরে চলে যায়? ক্যালসিয়াম। এটা আমরা সবাই জানি। পানি বিশুদ্ধ করার অন্যতম পদার্থ কোনটা? ক্লোরিন দিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পানি বিশুদ্ধ করি। ব্লিচিং পাউডারের সংকেত কোনটা? এইটা, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। এই সংকেতটা সুন্দর করে মনে রাখবা, CaOCl, Cl।
ঔষধ তৈরির জন্য কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়? এটা একটু মনে রাখবা যে আমরা ল্যাবরেটরিতে সব সময় পানিকে বিশুদ্ধ করার জন্য পাতন পদ্ধতি ব্যবহার করি। এই ঔষধটা আসলে কিসে তৈরি করা হয়, কোথায় তৈরি করা হয়? ল্যাবে তৈরি করা হয় না। এবং পাতন পদ্ধতি হচ্ছে সবচেয়ে 100% বিশুদ্ধ পানি বানানো হয়। বুঝছো? এই 100% বিশুদ্ধ পানি কোনো স্বাদ নাই, গন্ধ নাই, এটা তুমি আমি খাইতে পারবো না। এটা হচ্ছে শুধুমাত্র তোমার এই ঔষধ তৈরির কাজে ব্যবহার করা হয়। তার মানে ঔষধ তৈরির প্রক্রিয়ায় আমাকে পাতন পদ্ধতি লাগবে। ভূগর্ভস্থ পানি দূষণের কারণ কি? মাটির নিচে কি থাকে? আর্সেনিক থাকে। এবং তোমরা দেখবা আর্সেনিক যুক্ত নলকূপের পানি তোমরা বা বিভিন্ন টিভিতে দেখছো যে আর্সেনিকের নলকূপের পানিগুলোকে লাল কালার করে দেওয়া হয়। তো এইটা হচ্ছে আমার আর্সেনিকের কারণে মাটির নিচে আর্সেনিক থাকে, এই আর্সেনিকের কারণে পানি দূষিত হয়। পানি বিশুদ্ধকরণের জন্য কোন ট্যাবলেট ব্যবহার করা হয়? সোডিয়াম হাইপোক্লোরাইড। ওকে, তারপর পানি বিশুদ্ধকরণের জন্য যে ট্যাবলেট, এটা তো দেখলাম। কত সালে আমেরিকার ইরি হ্রদকে আমার মৃত হ্রদ হিসেবে ঘোষণা করা হয়েছে? আমেরিকার ইরি হ্রদকে মৃত হ্রদ হিসেবে 1960 সালে ঘোষণা করা হয়েছে। ডিটারজেন্ট কারখানা থেকে কি বের হয়? ফসফেট। এটা আমরা সবাই জানি। ডিটারজেন্ট কি দিয়ে তৈরি হয়? ফসফেট দিয়ে। ঠিক আছে, তারপর কোন ধাতব পদার্থ মানুষের রক্ত শূন্যতা তৈরি করতে পারে? কোন ধাতব পদার্থ রক্ত শূন্যতা তৈরি করতে পারে? সীসা। সীসা আমাদের রক্ত শূন্যতা তৈরি করে। ঠিক আছে, আর্সেনিকের প্রভাবে কোন রোগটা হয়? আর্সেনিকের প্রভাবে আমার পাকস্থলীর রোগ হয়, মানে আমার স্টোমাকের রোগ দেখা দেয়। পানিতে পারদের অধিক উপস্থিতিতে কোন রোগ হয়? পানিতে পারদের অধিক উপস্থিতিতে তোমার ত্বকের ক্যান্সার হতে পারে, মানে আমার স্কিনের মধ্যে ক্যান্সার হতে পারে। ওই পানি দিয়ে যদি আমি গোসল টোসল করি তখন ক্যান্সার হতে পারে, ত্বকের ক্যান্সার। পানিতে সীসার অধিক উপস্থিতিতে কোনটা হবে? পানিতে সীসার অধিক উপস্থিতিতে কিডনি বিকল হয়ে যেতে পারে, কিডনি নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, সীসার উপস্থিতিতে কিডনি নষ্ট হয়ে যাবে। রামসার কনভেনশন কোন বিষয়ের সিদ্ধান্ত? জলাভূমি সংক্রান্ত, মানে পানির কতটুকু, কোন দেশ কতটুকু পানি পাবে সেইটা নিয়ে আলোচনা করা হয়েছিল রামসার কনভেনশন। এই রামসার কই অবস্থিত? এই রামসার ইরানের একটা শহর। বুঝছো, ইরানের একটা শহর রামসার। সেখানে জলাভূমি সংক্রান্ত একটা নীতি নির্ধারণ করা হয়েছিল যে কে কতটুকু পানি পাবে, এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। বিশুদ্ধ পানি তড়িৎ পরিবহন কখনোই করবে না, এটা সবসময়, এটা একদম মনে রাখবা যে বিশুদ্ধ পানি কখনোই তড়িৎ পরিবহন করবে না। বিশুদ্ধ পানি কখনো অ্যাসিড কখনো ক্ষার হিসেবে কাজ করে। পিএইচ এর মান 7। এইটাও রাইট, এইটাও রাইট। তার মানে আমার আনসার কি হবে? 2 আর 3 কারেক্ট। এটাও কারেক্ট, এটাও কারেক্ট। ঠিক আছে, তার মানে পিএইচ এর মান 7 এবং এটা কখনো অ্যাসিড কখনো ক্ষার হিসেবে কাজ করবে। আচ্ছা, পানিকে উভধর্মী পদার্থ বলার কারণ কি? এটা বলার কারণটা আমি বলি, এটা সুন্দর করে মনে রাখবা। সেটা পানি, এই H2O, এটাকে তুমি যদি কোনো অ্যাসিডের সাথে দাও তাহলে সে লবণ আর লবণ তৈরি করবে, মানে সে বিক্রিয়া করবে, সে অম্লের মতন কাজ করে লবণ প্লাস মানে তৈরি করবে। এখানে লবণ প্লাস পানি না, এখানে অন্য কিছু তৈরি হয়, এটা দেখাইলাম না। ঠিক একইভাবে H2O, এটাকে তুমি ক্ষারের সাথে বিক্রিয়া করলেও সে বিক্রিয়া করবে। ঠিক আছে, এখন এইটার কারণটা কি? এইটা মনে রাখবা যে H2O, বুঝছো, এই যে H2O, এই H2O কে ভাঙলে আমরা একটা হাইড্রোজেন আয়ন পাই আর একটা হাইড্রোক্সিল আয়ন পাই, তাই না? দেখো, ক্ষার মানে কি? ক্ষার মানে যার হাইড্রোক্সিল আয়ন থাকে, তাই না? আর অ্যাসিড মানে কি? যার হাইড্রোজেন প্লাস আয়ন আছে, মানে যে পানিতে হাইড্রোজেন আয়ন দিতে পারে সে অ্যাসিড, আর যে হাইড্রোক্সিল দিতে পারে সে ক্ষার। এখন পানির ক্ষেত্রে দেখো, পানিকে ভাঙলে তুমি হাইড্রোজেনও পাইতেছো, হাইড্রোক্সিলও পাইতেছো, তাহলে পানিকে তুমি কি বলবা? অ্যাসিড, ক্ষার দুইটাই। এই কারণে যেহেতু এটার মধ্যে অ্যাসিডিক উপাদানও আছে, ক্ষারীয় উপাদানও আছে, এই কারণে এটার পিএইচ নিউট্রাল, এটার পিএইচ 7। ঠিক আছে, তার মানে এটা কখনো অ্যাসিডিক কখনো ক্ষারীয়। তার মানে এটার আনসার কি হবে? এবং অধিক দ্রবীভূত করতে পারে। অধিক দ্রবীভূত করতে পারে মানে কি? পানি সার্বজনীন দ্রাবক, এটা মানে বেশিরভাগ দ্রবকে দ্রবীভূত করতে পারে। তার মানে এটার আনসার কি হবে? 3টে। আচ্ছা, সরি, কোয়েশ্চেনটা আমি ভুল বলছি, এক্সট্রিমলি সরি। এখানে কোয়েশ্চেনটা বলছে পানিকে উভধর্মী বলা হয় কেন, উভধর্মী পদার্থ বলা হয় কেন? তার মানে এখানে 3 নাম্বারটা কিন্তু উভধর্মী পদার্থের সাথে সম্পর্কিত না। উভধর্মী বলার কারণ অ্যাসিডিক ক্ষারীয়, মানে এটা কি অ্যাসিডিক নাকি ক্ষারীয়? যেহেতু এটা অ্যাসিডিক ক্ষারীয় দুইটাই, এই কারণে আমরা উভধর্মী বলছি। তার মানে এটা আনসার হবে এইটা না কিন্তু, ঠিক আছে? কারণ এখানে শুধু কোয়েশ্চেনটা পড়তে হবে, কিন্তু কোয়েশ্চেনটা বলছে উভধর্মী পদার্থ কেন, মানে শুধু পানির ধর্মের কথা বলা হয়েছে। জলজ উদ্ভিদগুলোর ক্ষেত্রে কি প্রযোজ্য? সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে, রাইট। সারা দেহের মাধ্যমে পানি সংগ্রহ করে, রাইট। জলজ প্রাণীর খাদ্য ভাণ্ডার, রাইট। তার মানে আমার আনসার 3টাই। পানিতে প্রচুর শ্যাওলা জন্মায় কখন?
পানিতে যখন ফসফেট বাইরে যায়, মানে পানিতে যখন তুমি প্রচুর পরিমাণে হচ্ছে কি দিবা, ডিটারজেন্ট দিবা, নাইট্রোজেন খুব বেড়ে গেলে এবং আর্সেনিক খুব বেড়ে গেলে, পানিতে আর্সেনিকের সাথে কি পানির সম্পর্ক আছে বলো? আর্সেনিকের সাথে তো হচ্ছে ভূগর্ভস্থ পানির সম্পর্ক। এখন ইয়া পানির তো মানে পানি, পুকুরের পানির তো আর্সেনিকের সাথে সম্পর্ক না, তার মানে কি 1 আর 2 হচ্ছে কারেক্ট আনসার। বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ কি করবে? পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, পরিবেশের ভারসাম্য নষ্ট করবে, মরণব্যাধি রোগ তৈরি করবে, মাটি দূষিত করবে। তার মানে আমার এখানে আনসার কি হবে? তিনটাই সঠিক হবে। তেজস্ক্রিয় পদার্থ মানেই ক্ষতিকর। তেজস্ক্রিয় পদার্থ মানে এটা দুনিয়ার সবকিছুর জন্যই ক্ষতিকর। ঠিক আছে। বৈশ্বিক উষ্ণতা ও লবণাক্ততা বৃদ্ধি পেলে কি হবে? বৈশ্বিক উষ্ণতা লবণাক্ততা বৃদ্ধি পেলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে, জলজ প্রাণী সমূহ মরে যাবে। ঠিক আছে, এইটাও ঠিক, এইটাও ঠিক। পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যাবে, অবশ্যই কমে যাবে। পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে গেলেই তো জলজ প্রাণী মারা যাবে। তার মানে এটার আনসার হচ্ছে তিনটি। বাংলাদেশে পানির উৎস হুমকির কারণ, হুমকি কেন? পানির গতিপথ পরিবর্তন করা, গতিপথ পরিবর্তন করতেছে, দেখবা পানির মাঝখানে মাঝখানে পানিকে বাঁধ নির্মাণ করতেছে। তারপর অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ঠিকঠাক নাই। জলবায়ু জনিত পরিবর্তন, মানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বৈশ্বিক উষ্ণতা দেখা দিচ্ছে। তার মানে তিনটাই হচ্ছে কারেক্ট। ওকে, আমাদের সেকেন্ড চ্যাপ্টারও শেষ। আমরা এখন থার্ড চ্যাপ্টারে আসি। হৃদযন্ত্রের কথা, মানে হৃদপিণ্ড নিয়ে আমাদের কথাবার্তা হবে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোনটা নিঃসৃত হয়? এইটা সবসময় মনে রাখবা। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়, আর এনজাইম ক্ষরিত হয় বহিঃক্ষরা গ্রন্থি থেকে। এটা সবসময় মনে রাখবা। বহিঃক্ষরা গ্রন্থি থেকে এনজাইম ক্ষরিত হয়, আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরিত হয়? হরমোন ক্ষরিত হয়। ঠিক আছে। কোনটি রক্তের তরল অংশ? রক্তের তরল অংশ কোনটা? প্লাজমাকে আমরা বলি রক্তের তরল অংশ। প্লাজমা হচ্ছে রক্তের তরল অংশ। মানুষের রক্তরসের প্রায় কত ভাগ পানি? রক্তরসের অলমোস্ট প্রায় 90% পানি। ওই যে রক্তরস বা প্লাজমা, এটা তরল কেন? কারণ এটার প্রায় 90%ই পানি থাকে। আচ্ছা, রক্তরসে খাদ্য সার হিসেবে কোনটা উপস্থিত থাকে? খাদ্য সার মানে খাদ্য ভাইঙ্গা টাইঙ্গা যা অবশিষ্ট থাকে, খাদ্য সার হিসেবে এখানে কোনটা থাকবে? এখানে দেখো, রক্তরসের খাদ্য সার হিসেবে অ্যামিনো অ্যাসিড থাকে। মানে ওই যে আমরা যখন প্রোটিন খাই, প্রোটিনকে ভাঙলে কি পাই? অ্যামিনো অ্যাসিড পাই। শর্করাকে ভাঙলে কি পাই? গ্লুকোজ পাই। লিপিডকে ভাঙলে কি পাই? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল পাই। তো ঠিক একইভাবে রক্তরসে খাদ্য সার মানে কি? খাবারকে ভাঙার পর আমি কি পাইতেছি? প্রোটিনকে ভাঙলে অ্যামিনো অ্যাসিড, এইভাবে। তাহলে আমার আনসার নিচের কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে? নিউট্রোফিল। মনে রাখবা সবসময়, নিউট্রোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। কোন রক্তকণিকা রক্তরসের মধ্য দিয়ে নিজেই চলতে পারে, নিজেই চলাফেরা করতে পারে? এইটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা রক্তরসের মধ্য দিয়ে নিজেই হচ্ছে বিভিন্ন সাইজ শেপ নিয়ন্ত্রণ করে সে চলাফেরা করতে পারে, রক্তনালিকার ভেতর দিয়ে সে চলাফেরা করতে পারে। লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? লোহিত রক্তকণিকা আমাদের অস্থিমজ্জায় তৈরি হয়। আর কোনো কথা হবে না, এটা কিন্তু হচ্ছে অস্থিমজ্জা, আমাদের হাড়ের ভেতরে যে অস্থিমজ্জা আছে সেটাতে লোহিত রক্তকণিকা তৈরি হয়। মোটামুটি প্রায় সব রক্তকণিকা এখানে তৈরি হয়। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? সবচেয়ে কমন প্রশ্ন, অনুচক্রিকা। খুবই কমন একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। অনুচক্রিকা হচ্ছে বা প্লেটলেট, যেটা আমাদের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। কোনটি রেচন পদার্থ? রেচন পদার্থ কোনটা? দেখো, অ্যালবুমিন, এটা কিন্তু আমার দেহের জন্য প্রয়োজনীয় একটা প্রোটিন। লেসিথিন একটা ফসফোলিপিড, মানে আমার দেহের জন্য কিন্তু লেসিথিন প্রয়োজনীয়। বিলিরুবিন দেহের জন্য প্রয়োজনীয় না, কিন্তু বিলিরুবিন হচ্ছে আমি লোহিত রক্তকণিকা ভাঙার কারণে তৈরি হয়। কিন্তু রেচন পদার্থ কোনটা তাহলে? অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে আমার নাইট্রোজেন ঘটিত পদার্থ। এই অ্যামোনিয়াটাই কিন্তু আমাদের পরবর্তীতে মূত্রে কনভার্ট হয়, ইউরিয়াতে কনভার্ট হয়ে পরে মূত্র তৈরি করে। ঠিক আছে। লোহিত রক্তকণিকার আকৃতি কেমন? লোহিত রক্তকণিকার আকৃতি হচ্ছে চ্যাপ্টা থালি আছে না, থালি, ওই থালার মতন, চ্যাপ্টা থালার মতন, চ্যাপ্টা। ঠিক আছে। ভ্রূণদেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে গড়ে মানে লোহিত কণিকার সংখ্যা কত? এইখানে যতগুলা সংখ্যা আছে সবচেয়ে বেশি হচ্ছে ভ্রূণদেহে থাকে, 80 থেকে 90 লাখ ভ্রূণদেহে থাকবে। 80 থেকে 90 লাখ সবচেয়ে বেশি পরিমাণে থাকবে। যত অ্যাডাল্ট হইতে থাকবে তত হচ্ছে এই লোহিত রক্তকণিকার পরিমাণটা কি হইতে থাকবে? কমতে থাকবে। তারপর আসো, লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? প্লীহাতে। প্লীহাতে লোহিত কণিকা সঞ্চিত থাকে। কোনটি অ্যান্টিবডি গঠন করে? অ্যান্টিবডি হচ্ছে আমার কে গঠন করবে? বি লিম্ফোসাইট। আমি কিন্তু শুরুতে বলছিলাম লিম্ফোসাইটের মধ্যে বি লিম্ফোসাইটটা হচ্ছে আমার অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করবে। ঠিক আছে, অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করবে। কোন উপাদানটির অভাবে অ্যানিমিয়া দেখা দেয়? অ্যানিমিয়া দেখা দিবে কোনটার অভাবে? লোহিত রক্তকণিকার অভাবে। লোহিত রক্তকণিকার অভাবে অ্যানিমিয়া দেখা দিবে। অ্যানিমিয়া অলওয়েজ কোনটার অভাবে দেখা দিবে? লোহিত রক্তকণিকার অভাবে। স্তন্যপায়ীদের রক্তের কোন উপাদান উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে? আচ্ছা, এইটা দেখো, তোমার এত বড় প্রশ্ন পড়ার দরকার নেই, শুধু দেখো এখানে কোশ্চেনটা কি চাইছে, নিউক্লিয়াস বিহীন হয়ে যায় কোনটা। এখানে সবগুলার মধ্যে কোনটা নিউক্লিয়াস বিহীন?
লোহিত রক্তকণিকা, এটা সব সময় মনে রাখতে হবে। লোহিত রক্তকণিকার কোনো নিউক্লিয়াস থাকে না, লোহিত রক্তকণিকার কোনো নিউক্লিয়াস থাকে না। দেহে অ্যালার্জি প্রতিরোধ করে কোনটা? অ্যালার্জি প্রতিরোধ করে তুমি অ্যালার্জিক জিনিসপাতি ধ্বংস করে নিউট্রোফিল, এটা মনে রাখবা। অনুচক্রিকার গড়ায়ু কত? এটাও একটু মনে রাখবা। অনুচক্রিকার গড়ায়ু অলমোস্ট প্রায় 5 থেকে 10 দিন। অনুচক্রিকার গড়ায়ু কত? 5 থেকে 10 দিন, মুখস্থ করে ফেলতে হবে। লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে নিচের কোনটা হয়? লোহিত রক্তকণিকার সংখ্যা যদি বেড়ে যায় তখন সেটাকে আমরা বলি পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া, লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে পলিসাইথেমিয়া হয়। কোন রোগে লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়? কমে যায় কোন রোগে? লিউকেমিয়াতে। ব্লাড ক্যান্সার যখন হয়, নরমালি আমরা ব্লাড ক্যান্সার বলতে সরি ব্লাড ক্যান্সার কেন, অ্যানিমিয়াতে আমরা একটু আগে একটা এমসিকিউ দেখে আসছি, সেম টাইপের এমসিকিউ দেখে আসছি। অ্যানিমিয়াতে লোহিত রক্তকণিকার সংখ্যা কিছুটা কমে যায়, রক্ত শূন্যতা দেখা দেয়। অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা, অ্যানিমিয়া যেই কথা, রক্ত শূন্যতা একই কথা। রক্ত শূন্যতাতে হচ্ছে দেখা দেয়। কোন রোগে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়? পারপুরা। দেখো পারপুরাতে তুমি দেখবা যাদের পারপুরা রোগ আছে এদের হচ্ছে চামড়ার বিভিন্ন জায়গায় ছোট ছোট হচ্ছে ব্লিডিং, হেমোরেজ হইতেছে, রক্তক্ষরণ হইতেছে। ওই রক্তক্ষরণ হওয়ার কারণ কি? রক্ত ঠিকমতো জমাট বাঁধতে পারতেছে না। রক্ত জমাট বাঁধতে না পারার কারণ কি? এই অনুচক্রিকার পরিমাণ কমে গেছে। ঠিক আছে, অনুচক্রিকার পরিমাণ কমে গেছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কোনটা হবে? ডেঙ্গু জ্বরে তোমরা যাদের ডেঙ্গু হইছে তারা জানো, ডেঙ্গু যাদের হয় তাদের প্লাটিলেট বা অনুচক্রিকার পরিমাণ অনেক কমে যায়। তাহলে অনুচক্রিকার পরিমাণ কমে গেলে কি হয়? একটু আগেই পড়ে আসছি, পারপুরা। ঠিক আছে, কোনটি বংশগত রক্তের রোগ? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে বাবা বা মায়ের থাকলে তো বাচ্চাদেরও হওয়ার সম্ভাবনা আছে, বংশগত রক্তের রোগ। হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম পর্দা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। পেরিকার্ডিয়াম 2 স্তর বিশিষ্ট, ফাইব্রাস পেরিকার্ডিয়াম, ভিসেরাল পেরিকার্ডিয়াম। এটা তোমাদের বুঝার দরকার নেই, জাস্ট মনে রাখো। হৃৎপিণ্ডের আকৃতি কেমন? হৃৎপিণ্ড দেখতে কেমন? হৃৎপিণ্ড হচ্ছে এই যে এরকম, তাই না? এটা হচ্ছে হৃৎপিণ্ড, দেখতে কেমন? ত্রিভুজ, ত্রিকোণাকার, 3টা কোণের মতন, তাই না? এটা হচ্ছে হৃৎপিণ্ডের সাইজ। সর্বজনীন দাতা গ্রুপ, এটা সবসময় একদম মুখস্থ করে রাখো, এটা তোমার প্র্যাকটিক্যাল লাইফেও লাগবে। ও নেগেটিভ, ও নেগেটিভ হচ্ছে সর্বজনীন দাতা গ্রুপ। এখানে যেহেতু নেগেটিভ পজিটিভের বিষয় নাই, তাহলে আমি দাগাবো কোনটা? ও। ও নেগেটিভ রক্ত সবাইরই রক্ত দিতে পারে। এখন দেখো কি বলছে, গ্রহিতার রক্তের গ্রুপ জানা সম্ভব না হলে কোন গ্রুপের রক্ত দেওয়া সবচেয়ে নিরাপদ? কোন গ্রুপের রক্ত দেওয়া সবচেয়ে নিরাপদ? ওই যে সর্বজনীন দাতা, যে সবাইকে দিতে ভালোবাসে, কে সে? ও নেগেটিভ। ও নেগেটিভ, ও নেগেটিভ সবাইকে রক্ত দিতে ভালোবাসে। ঠিক আছে, আর এবি পজিটিভ হচ্ছে সবার থেকে রক্ত নিতে ভালোবাসে। এবি পজিটিভটা কি? সর্বজনীন গ্রহিতা, সে সবার কাছ থেকে নিতে ভালোবাসে, সে সবার কাছ থেকে নিতে পারে। ঠিক আছে, এবি পজিটিভ, সর্বজনীন গ্রহিতা। অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য রক্তে কি তৈরি হয়? অ্যান্টিজেনের এগেইনস্টে কি তৈরি হবে? অ্যান্টিবডি। অলওয়েজ মনে রাখবে, অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি, অ্যান্টি। থ্যালাসেমিয়া রোগের কারণ কোনটা? থ্যালাসেমিয়া রোগের কারণ হচ্ছে লোহিত রক্তকণিকাগুলা ভেঙে যায়। রক্তরস কি? উৎসেচক পরিবহন করে, এনজাইম পরিবহন করবে। তারপর সমগ্র দেহে অক্সিজেন, নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রস মানে হচ্ছে হরমোন। নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রস মানে কি? হরমোন তারা করে। ঠিক আছে, এনজাইমও নেয়, হরমোন না, এনজাইম তো করে না। সমগ্র দেহে অক্সিজেন পৌঁছে দেয়। এখানে আনসারটা কিন্তু তোমার একটু ইয়া টাইপের আনসার হবে। উৎসেচক তো হচ্ছে রক্তরস পরিবহন করে না, এনজাইম তো হচ্ছে নালী দিয়ে পরিবাহিত হয় না, জায়গায় জায়গায় তো নালী দিয়ে পরিবাহিত হয়। সমগ্র দেহে অক্সিজেন পৌঁছে দেয়। আচ্ছা, ও ইয়াস রাইট, সমগ্র দেহে অক্সিজেন পৌঁছে দেয় কে? সমগ্র দেহে অক্সিজেন পৌঁছে দেয় আরবিসি বা লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা হচ্ছে অক্সিজেন পৌঁছানোর কাজ করে। তার মানে এই আনসারটা, এইটা কি হবে না? এইটা কারেক্ট হবে না। তার মানে আমার আনসার কি হবে? 1 আর 2 হচ্ছে কারেক্ট। ঠিক আছে, 1 আর 2 হচ্ছে কারেক্ট। দেহে অ্যালার্জি প্রতিরোধ করে কে কে? এটা মনে রাখবা, এটা হচ্ছে ইউসিনোফিল আর বেজোফিল, এই দুইটা হচ্ছে করে, সাহায্য করে, ইউসিনোফিল আর বেজোফিল। হৃৎপিণ্ড বেষ্টনকারী পর্দার নাম কি? একটু আগে পড়ে আসলাম, পেরিকার্ডিয়াম। তারপর আসো, মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? প্রকোষ্ঠ কয়টা? এই যে আমরা যদি একটা হৃৎপিণ্ড আঁকাই, কয়টা প্রকোষ্ঠ? 1 2 3 4, 4টা প্রকোষ্ঠ। ঠিক, 4টা প্রকোষ্ঠ। নিচের কোনটি অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে? অলওয়েজ মনে রাখবা, ধমনী আর পালমোনারি শিরা। পালমোনারি শিরা যদিও শিরা, কিন্তু সে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত নেয়।
ঠিক আছে, সে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসে, তার মানে ধমনী আর হচ্ছে পালমোনারি শিরা। আর শিরা আর পালমোনারি ধমনী কি করবে? শিরা আর পালমোনারি ধমনী হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিবে। ডাব সদৃশ, এইটা কেমনে মনে রাখবে আমি তোমাদেরকে বলি। ডতে ডাব না, এই যে এইখানে ড আছে, ডতে ডাব না, অলওয়েজ মনে রাখবা ডাব থেকে হচ্ছে নিলয়ের ডায়াস্টল, নিলয়ের ডায়াস্টলে, ডায়াস্টল, ডতের ডাব ডতে ডায়াস্টল, ডতের ডাব ডতে ডায়াস্টল, ঠিক আছে, ডতের ডাব ডতে ডায়াস্টল। ডাব সদৃশ হবে হচ্ছে নিলয়ের ডায়াস্টলে। এবং নিলয়ের সিস্টলে কোনটা হয় ভাইয়া? নিলয়ের সিস্টলে হয় হচ্ছে লাভ সাউন্ড, নিলয়ের সিস্টলে হবে লাভ সাউন্ড। নিলয়ের সিস্টল মানে ভেন্ট্রিকলের সিস্টলে হয় লাভ সাউন্ড। রক্তে কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী? এই যে এইচডিএল, এটা মনে রাখবা, রক্তে হচ্ছে এইচডিএল এর পরিমাণ থাকা বেশি উপকারী, কারণ এটাকে আমরা বলি গুড কোলেস্টেরল, গুড কোলেস্টেরল। আর এই এলডিএল চর্বি স্টেরয়েড এগুলা থাকা ক্ষতি করে, এলডিএল কে বলি ব্যাড কোলেস্টেরল, এলডিএল হচ্ছে ব্যাড, ঠিক আছে, আর চর্বি থাকা তো খারাপ, তার মানে হচ্ছে আমার এইচডিএলটা হচ্ছে থাকা ভালো, ঠিক আছে। কাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে? দেখো, পরিশ্রমী ব্যক্তির ডায়াবেটিস হবে না, যাদের বংশে ডায়াবেটিস নাই তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা এত বেশি না, কম ওজনের ব্যক্তিরা হবে না, কাদের হয়? যারা মোটা, মোটা মানুষদের বেশি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। রক্তরস কি কি পরিবহন করে? অক্সি হিমোগ্লোবিন রূপে অক্সিজেন পরিবহন করে, ঠিক আছে। রক্তরস তো অক্সি হিমোগ্লোবিন রূপে অক্সিজেন পরিবহন করে না, এটা কার কাজ? এটা কার কাজ? এটা হচ্ছে হিমোগ্লোবিনের কাজ। হিমোগ্লোবিন কই থাকে? আরবিসি তে থাকে বা লোহিত রক্তকণিকায় থাকে, তার মানে এটা রক্তরসের কাজ না, রক্ত জমাট বাঁধার কাজ আর এইটা, তার মানে 2 আর 3 হচ্ছে আমার এখানে কারেক্ট আনসার, 2 আর 3 হচ্ছে কারেক্ট আনসার। শিরার বৈশিষ্ট্য কি? শিরার প্রাচীর কেমন থাকবে? পাতলা থাকবে, রাইট। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করবে, রাইট। অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিন্তু পরিবহন করবে না, কারণ কি এইটা পরিবহন করবে কে? ধমনী, ঠিক আছে। তার মানে 1 আর 2 হচ্ছে আমার কারেক্ট আনসার, ঠিক আছে, 1 আর 2 হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, তারপরে আসো, ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নিচের কোনটি প্রয়োজন? ঘন ঘন খাবার খাইলে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে? তুমি তো মোটা হবা। নিয়মিত পরিমিত ব্যায়াম করতে হবে, এখানে আর বাদ বাকি কোনোটাই পড়ার দরকার নেই, নিয়মিত পরিমিত ব্যায়াম করতে হবে। আচ্ছা, রাহাত এয়ারগান দিয়ে একটি পাখি শিকার করলো, সে দেখতে পেল পাখিটির শরীর দিয়ে লাল রঙের তরল পদার্থ ঝরছে, সে এয়ারগান দিয়ে পাখি মারছে, তার মানে পাখি থেকে রক্ত বের হইছে, তাহলে তরলটার নাম কি হবে? রক্ত। তারপর উক্ত পদার্থটি লাল বর্ণের হওয়ার কারণ কি? লাল বর্ণের হওয়ার কারণ হচ্ছে এখানে হিমোগ্লোবিন থাকবে এবং লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকবে। হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? হিম থাকে। এই হিমটা কি দিয়ে তৈরি? আয়রন বা লোহা দিয়ে তৈরি, লৌহ দিয়ে তৈরি। আর গ্লোবিনটা কি? গ্লোবিনটা হচ্ছে প্রোটিন, ঠিক আছে, গ্লোবিনটা হচ্ছে এক ধরনের প্রোটিন, ঠিক আছে, গ্লোবিনটা হচ্ছে এক ধরনের প্রোটিন। তার মানে হচ্ছে 2 আর 3 হচ্ছে আমার এখানে কারেক্ট আনসার। আর ক্লোরোফিল কি আমাদের দেহে থাকে? ক্লোরোফিল থাকে উদ্ভিদের দেহে, উদ্ভিদের রঞ্জক পদার্থ আর কি ক্লোরোফিল। রবিন সাহেবের রক্তের এলডিএল এর পরিমাণ হচ্ছে 150 মিলিগ্রামের বেশি। এলডিএল খারাপ কোলেস্টেরল। রক্ত সঞ্চালন কি আর স্বাভাবিক থাকবে? তার না, তার তো রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকবে না, তার করোনারি থ্রোম্বাস হইতে পারে, ধমনী শক্ত হয়ে যাবে। 2 আর 3 কারেক্ট, ঠিক আছে, 2 আর 3 হচ্ছে কারেক্ট। ডায়াবেটিস রোগের লক্ষণ কি? ডায়াবেটিস রোগের লক্ষণ দেখো, পিপাসা লাগবে, চোখে ঝাপসা দেখবে, কিন্তু তার ওজন বেশি হওয়া তো কোনো লক্ষণ না। ওজন বেশি হইলে তার ডায়াবেটিস হবে, তাই না? ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ডায়াবেটিস রোগীদের ওজন তার বাইরে যাবে না, তাই না? হঠাৎ করে তো ডায়াবেটিস থেকে তো ওজন বাড়ার সাথে সম্পর্ক নেই। ডায়াবেটিস রোগের লক্ষণ কিন্তু এটা না, লক্ষণ হচ্ছে এই দুইটা। লক্ষণ মানে তুমি একটা রোগ হওয়ার পর তোমার শরীরে কি কি অসুবিধা দেখা দিচ্ছে, তাহলে রোগ হওয়ার পরে কি কি দেখা দিবে? পিপাসা এবং চোখে ঝাপসা, মানে আনসার কি হবে? 2 আর 3। আচ্ছা, হাতের কবজিতে একটা মেশিনের সাহায্যে রক্তের চাপ নির্ণয় করলে, এটা কি? এটা হচ্ছে আমার হার্টবিট, ঠিক আছে। কবজিতে হাত দিয়ে পরীক্ষা করাকে বলা হয় হার্টবিট। এটা আসলে হার্টবিট মানে বলা যায় না, তোমাদের বইয়ে দেওয়া আছে। আচ্ছা, রক্তচাপের আদর্শ মান 120/80, তার ডায়াস্টোলিক চাপ হচ্ছে 100 থেকে 120, সিস্টোলিক চাপ হচ্ছে, আচ্ছা এটা কি আগের এমসিকিউ হয়ে গেছে? আচ্ছা, এটার আনসার এখানে দিয়ে দিছে, এটার আনসার তোমরা বুঝতেই পারতেছো। ডায়াস্টোলিক চাপ তো এত বেশি হবে না, ডায়াস্টোলিক চাপ এখানে অনেক বেশি দিছে, এটা হবে না, এটা স্বাভাবিক না। যেহেতু বলছে তার স্বাভাবিক আছে, এখানে ডায়াস্টোলিক চাপ কি 80 থেকে অনেক বেশি না, তো এটা কিন্তু ভুল, ঠিক আছে। তার মানে 1 আর 3 হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কিন্তু থার্ড চ্যাপ্টারও শেষ।
এখন আমাদের অম্ল, ক্ষারক আর লবণের ব্যবহার চ্যাপ্টারটা পড়তে হবে। আসো দেখি কি কি আছে। কোনটি শক্তিশালী অ্যাসিড? দেখো এইখানে এইটা 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 এই তিনটা কি দুর্বল অ্যাসিড। তাহলে এখানে শক্তিশালী অ্যাসিড কোনটা? নাইট্রিক অ্যাসিড হচ্ছে আমার শক্তিশালী অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড কেমন অ্যাসিড? নাইট্রিক অ্যাসিড হচ্ছে শক্তিশালী অ্যাসিড। তারপরে কি আছে? কোনটি দুর্বল অ্যাসিড? নাইট্রিক অ্যাসিড একটা শক্তিশালী অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড অনেক শক্তিশালী অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক শক্তিশালী অ্যাসিড। দুর্বল অ্যাসিড কোনটা? এইটা। এই প্যাচারা হচ্ছে দুর্বল। কোনটি পানিতে আংশিকভাবে বিয়োজিত হয়? দেখো দুর্বল অ্যাসিড আংশিক বিয়োজিত হবে। দুর্বল অ্যাসিড যেটা সেটা এত বেশি বিয়োজিত হবে না, কারণ তার শক্তি নাই, ভাঙা যাওয়ার মতন শক্তি নাই। তার মানে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দুর্বল না, শক্তিশালী। সালফিউরিক অ্যাসিড দুর্বল না, শক্তিশালী। নাইট্রিক অ্যাসিডও শক্তিশালী। তাহলে বাকি থাকে কি? অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে দুর্বল। নিচের কোনটি অ্যাসিড? দেখো হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে। এইটা ক্ষার, এটাও ক্ষার, এটা কিন্তু কোনো কিছুই না, এটা একটা লবণ। এটা কিন্তু অ্যাসিডও না, ক্ষারও না, এটা একটা লবণ। তাহলে অ্যাসিড কোনটা? এই যে অ্যাসিটিক অ্যাসিড, এটা কিসের সংকেত? অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, বা ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে এটা। তার মানে এটা হচ্ছে একটা অ্যাসিড, ঠিক আছে। নিচের কোনটা অ্যাসিড? এটা হচ্ছে একটা অ্যাসিড। বিচ্ছুর হুলে কোন পদার্থ থাকে? বিচ্ছুর হুল, যে বিচ্ছু যখন হচ্ছে কাটা মানে ইয়া দেয় তোমার, আমাদেরকে কাটা ফুটায়, তার হুল ফুটায়, তখন ওই হুলের মধ্যে হিস্টামিন থাকে। ওই হিস্টামিনের কারণে প্রচন্ড জ্বালাপোড়া করে, ওই জায়গাটা লাল হয়ে যায়, বুঝতে পারছো? হিস্টামিন। ভিনেগারের সংকেত কি? ভিনেগারের সংকেত কি আমরা যা বলি, 10% ইথানোয়িক অ্যাসিডের বা অ্যাসিটিক অ্যাসিডের সিড, 10% 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, ঠিক আছে। 10%, এইটাকে আমরা বলি ভিনেগার। ভিনেগার তোমরা অনেকেই খাইছো। জন্মদিনে কেক ফুলানোর জন্য কোনটা ব্যবহার করা হয়? ওই যে আমরা বেকিং পাউডার ইউজ করি, বেকিং পাউডার ইউজ করি, তাই না? কেক ফুলানোর জন্য সোডিয়াম বাইকার্বনেট থাকে বেকিং পাউডারের মধ্যে। বেকিং পাউডারে সোডিয়াম বাইকার্বনেট থাকে। সৌরবিদ্যুৎ সংরক্ষণে ব্যবহৃত ব্যাটারির অত্যাবশ্যকীয় রাসায়নিক উপাদান কোনটা? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হচ্ছে অত্যাবশ্যকীয়, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। পাকস্থলীর অ্যাসিড, আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিডটা থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সব অনেক শক্তিশালী অ্যাসিড এটা, ঠিক আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। বেকিং সোডার সংকেত কোনটা? সোডিয়াম বাইকার্বনেট, নাম কি? NaHCO3, এটার রাসায়নিক সংকেত NaHCO3। জ্যাকলাইম, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। মাংস, পোলাও, বিরিয়ানি খাবার পর হজমে কোনটা সাহায্য করে? ল্যাকটিক অ্যাসিড সাহায্য করে। এই কারণে মাংস, পোলাও, বিরিয়ানি খাওয়ার পর আমরা দই খাওয়াটা ভালো, বুঝছো? দই টই এগুলা খাওয়া ভালো। দই খাইলে দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, দুধ জাতীয় জিনিস তো, ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে তখন ল্যাকটিক অ্যাসিডে অনেক প্রয়োজনীয় ব্যাকটেরিয়া থাকে, ওই ব্যাকটেরিয়াগুলো এই খাবার হজম করতে সাহায্য করে। এই কারণে মাংস, পোলাও, বিরিয়ানি খাওয়ার পর ইহা না খেয়ে, এই কোক, মোজো এইসব না খেয়ে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড জাতীয় দই টই খাবা, তাহলে হজম হবে, খাবার সহজে হজম হবে। কোন খাদ্য পাকস্থলীতে অ্যাসিডিটি কমাইতে সাহায্য করে? এই যে আদা চা, আদা চা হচ্ছে অ্যাসিডিটি কমাইতে সাহায্য করে। 5 বছরের প্রসাধনীর, আচ্ছা প্রসাধনীর এইটা হচ্ছে তোমাদের, আমার মনে হয় তোমাদের এটা পারার কথা, 6.9, এটা মুখস্থ জিনিস। পানির পিএইচ 7-এর কম হলে পানি কেমন হবে? 7-এর কম হলে সেটা হয়ে যায় অ্যাসিডিক, আর 7-এর যদি বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা বলি ক্ষারীয়। 7-এর বেশি হয়ে গেলে ক্ষারীয়, আর যদি 7 হয় তখন সেটাকে বলি নিরপেক্ষ। কোন জমির মাটির পিএইচ এর মান 3 হলে ওই জমির উর্বরতা বৃদ্ধির জন্য কি ব্যবহার করতে হবে বলো? কোন জমির মাটির পিএইচ এর মান 3 হলে ওই জমির উর্বরতা, 3 মানে কি? এটা হচ্ছে অ্যাসিডিক, মানে অম্লীয় হয়ে গেছে। তার মানে আমারে ক্ষার অ্যাড করতে হবে এখানে। বেশি অম্লীয় হয়ে গেছে, অ্যাসিডিক হয়েছে, তার মানে এখানে আমি যদি ক্ষার অ্যাড করি তাহলে এটা একটা ব্যালেন্স হবে। এখানে ক্ষার কোনটা আছে? এই যে এইটা হচ্ছে আমার ক্ষার, চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর, এটা হচ্ছে আমার ক্ষার। ওই জিনিসটা এটা দিলে আমার হচ্ছে ব্যালেন্স হবে। লাল লিটমাস কাগজ ক্ষারের মধ্যে ডুবালে কোন রং ধারণ করবে? ক্ষারের মধ্যে লাল লিটমাস কাগজ নীল রং ধারণ করে, ঠিক আছে, নীল রং ধারণ করে। এটা এখানে ভুল দেওয়া আছে, গোলাপি হবে না, এটা কিন্তু নীল হবে আনসার, ঠিক আছে। লাল লিটমাস ক্ষারের মধ্যে ডুবালে নীল হয়। ক্যালসিয়াম অক্সাইড এবং এইটা করলে কি হয়? এখানে আসলে কি আছে বলতো? এখানে সালফিউরিক অ্যাসিড ছিল। এই সালফিউরিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সাইডের সাহায্যে ক্যালসিয়াম সালফেট এবং হচ্ছে H2O, এই চিহ্নিত যৌগটা কোনটার কাজে ব্যবহার করা হয়? রাসায়নিক সার তৈরির কাজে, ঠিক আছে। কোন পদার্থটি লাল লিটমাসকে নীল করবে? লাল লিটমাসকে নীল করা মানে কি? ক্ষার অ্যাড করা। ক্ষার এখানে কোনটা আছে? নীল করা মানে হচ্ছে ক্ষার।
তাহলে ক্ষার এখানে কোনটা আছে? এটা অ্যাসিড, এইটা ক্ষার, কিন্তু এটা হালকা ক্ষার। সবচেয়ে বেশি ক্ষারীয় কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, আচ্ছা ওইটা কিন্তু লবণ, তোমরা এখন আর বুঝার দরকার নেই, এটা হচ্ছে লবণ, ওই সোডিয়াম ক্লোরাইড লবণ, আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার। আরিফদের জমিতে ফসল ভালো হচ্ছে না, সে মাটি পরীক্ষা করে দেখলো পিএইচ এর মান 4-এর নিচে, মানে ওই যে একটু আগে যেটা বলছি 4-এর নিচে মানে হচ্ছে অম্লীয়। তাহলে সেটারে আমি যদি ক্ষারীয় করতে চাই, তাহলে ব্যালেন্স করার জন্য চুনা পাথর দিতে হবে, ক্যালসিয়াম কার্বনেট বাড়াইতে হবে, 7-এর ব্যালেন্সে আনতে হবে। 6 থেকে 8 হওয়াটা মানে ওই 9-এর মধ্যে থাকা হচ্ছে ভালো, 6 থেকে 9-এর মধ্যে। আচ্ছা যাই হোক, করিমের জমির মাটি হচ্ছে ক্ষারীয়, মাটির উর্বরতা বৃদ্ধির জন্য, আচ্ছা ক্ষারীয় মাটি, তার মাটি ক্ষারীয়, তাহলে কি অ্যাড করা লাগবে? অম্লীয় কিছু অ্যাড করা লাগবে, তাই না? অম্লীয় কিছু অ্যাড করা লাগবে। অম্লীয় কি আছে? ফসফেট। ফসফেট গুলাকে ফসফেট অ্যাড করা যায়। ফেনফথেলিন ক্ষারকে কোন বর্ণ করে? গোলাপি, গোলাপি কালার করে, ক্ষারকে গোলাপি কালার করে। পিঁপড়ার কামড়ে, পিঁপড়ার কামড়ে কি থাকে? পিঁপড়ার কামড়ে ফর্মিক অ্যাসিড থাকে। ফর্মিক অ্যাসিডের সংকেতটা তোমাদেরকে দেখায় দেই, HCOOH। ঠিক আছে, ফর্মিক অ্যাসিড থাকে। ক্যালামিনের সংকেত কোনটা? ক্যালামিনের সংকেত হচ্ছে জিঙ্ক কার্বনেট। জিঙ্ক কার্বনেট হচ্ছে ক্যালামিন। নিচের কোনটি মিল্ক অফ লাইম? ওই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে মিল্ক অফ লাইম। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে মিল্ক অফ লাইম। গ্যাস্ট্রিকের ব্যথার জন্য কোন ওষুধ খাওয়া হয়? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডও খাওয়া হয়, আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও খাওয়া হয়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডও খাওয়া হয়, আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও কিন্তু খাওয়া হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এখানে কি তৈরি হবে? অ্যাসিড। এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। এই অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ তৈরি করবে আর পানি তৈরি করবে। তার মানে এখানে কি তৈরি হবে? লবণ তৈরি হবে। বুঝছি ভাইয়ারা? এই বিক্রিয়া কি তৈরি হবে? এই যে একটু আগের বিক্রিয়া যা দেখলা তাই, এই টাইপেরই হবে। এখানে হচ্ছে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে আর পানি তৈরি হবে, মানে CaCl2 তৈরি হবে। লবণ, এই লবণটা তৈরি হবে আর হচ্ছে পানি তৈরি হবে। নিচের কোনটি টেবিল সল্ট হিসেবে পরিচিত? সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে টেবিল সল্ট হিসেবে পরিচিত। সাবানের সংকেত কোনটা? সাবানের সংকেত হচ্ছে এই যে এটা, সোডিয়াম স্টিয়ারেট। এটা আমরা সাবানের মধ্যে ইউজ করি। ঠিক আছে, সাবানে সোডিয়াম স্টিয়ারেট। কপার সালফেটের বাণিজ্যিক নাম কি? কপার সালফেটের বাণিজ্যিক নাম হচ্ছে তুতে। ওই যে নীল আছে না তুতে, কোনটা? ওই যে আমরা নীল ব্যবহার করি কাপড়ের জন্য, ওই নীলটা হচ্ছে কপার সালফেট 5 অনু পানি। ঠিক আছে, তুতে। অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কোনটা? অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত, একটা নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট। কৃষি জমির ব্যাকটেরিয়া প্রতিরোধে কোনটা ব্যবহার করা? এই যে কপার সালফেট যেটা আছে না, এটা হচ্ছে ব্যাকটেরিয়া প্রতিরোধে খুব ভালো কাজে দেয় কৃষি জমিতে, তুতে। পটাশিয়াম কার্বনেট তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা যুক্ত করা হয়েছে, এখানে কি তৈরি হবে বলো তো ভাইয়া? এইটা এবং এইটা করলে এখানে পটাশিয়াম আছে, এখানে ক্লোরিন আছে, তাহলে এই দুইটা মিলে কি তৈরি করবে? এখানে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে না? পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। আর এখানে কার্বনেটের কারণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, এখানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে H2O তৈরি করছে, তাহলে আমার এখানে লবণ পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে। শৈবালের উৎপাদন বন্ধে কোন লবণ ব্যবহার করা? এই যে এটা ব্যবহার করা হয় তুতে। শৈবাল এটা হচ্ছে অ্যালগিসাইড বা ফাঙ্গিসাইড এইসব হিসেবে ইউজ করা যায়। কোনটি জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়? একটু আগেই বললাম, কপার সালফেট বা তুতে। চামড়া ট্যানিং করতে নিচের কোনটা ব্যবহার করা হয়? চামড়া ট্যানিং এর কাজে আমরা খাবার লবণ ব্যবহার করি, দেখবা ওই চামড়া যেগুলা ট্যানারিতে নিয়ে যায়, যে গরুর চামড়া যখন হচ্ছে কুরবানির পরে নিয়ে যায়, ওখানে লবণ ছিটায় রাখা হয়। ঠিক আছে, ট্যানারির কাজে খাবার লবণ ছিটায় রাখা হয় এখানে। টয়লেট ক্লিনের মূল উপাদান সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, হাইড্রোক্লোরিক ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডও ঠিক আছে, তিনটাই হচ্ছে কারেক্ট। ঠিক আছে, অ্যাসিডিটি কমাতে সাহায্য করে কোনটা? পেঁয়াজ কি অ্যাসিডিটি কমাতে সাহায্য করবে? পেঁয়াজ খাইলে তো আরো বেশি অ্যাসিডিটি হয়ে যাবে। ব্রোকলি, সবুজ চা, 1 আর 2 হচ্ছে কারেক্ট। ক্ষারীয় মাটির পিএইচ এর মান নিয়ন্ত্রণ করে কোনটা? ক্ষারীয় মাটির পিএইচ মানে ক্ষারীয় মাটি, এই মাটিকে আমি এখন অম্লীয় করব, তার মানে কোন একটা অ্যাসিডিক জিনিস দিব, কোনটা? এই যে ট্রিপল সুপার ফসফেট দিতে পারি, আবার পটাশিয়াম নাইট্রেট দিতে পারি, তার মানে হচ্ছে এখানে আমার আনসার কি হবে? 1 আর 2। ঠিক আছে, ওকে, আমাদের কিন্তু শেষ, ওই আগের চ্যাপ্টার শেষ। এখন হচ্ছে আমরা নতুন চ্যাপ্টার এসো বলকে জানি, খুবই সহজ সহজ চ্যাপ্টার, খুবই সহজ সহজ এমসিকিউ, আমরা হচ্ছে দ্রুত হচ্ছে জাস্ট শেষ করছি। ওকে, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে, তুমি বলো তো, তুমি একটা বাস থাইমা আছে, থাইমা থাকার পরে হঠাৎ করে সে সামনে যাওয়া শুরু করছে, তুমি কি করবা? পিছনের দিকে হেলা যাবা না?
এটার কারণ কি? স্থিতি জড়তা। তুমি স্থির অবস্থায় ছিলা, বাসটা হঠাৎ করে সামনে যাওয়া শুরু করছে, তুমি পিছনের দিকে একটা ধাক্কা খাবা, তার মানে তুমি পেছনে ধাক্কা খাবা, পেছনের দিকে হেলে যাবা। আর যদি গতিশীল বাস হঠাৎ করে থাইমা যায়, তাইলে তুমি কোন দিকে যাবে? এই যে মনে আছে একটা বাস ধরো দাঁড়ায় আছো, একটা বাস হঠাৎ করে ব্রেক করছে, ধুস করে সামনের দিকে তুমি পড়ে গেছো, ঠিক আছে? ওইটা হচ্ছে গতি জড়তা। গাড়িতে চড়ার সময় আরোহীকে সিট বেল্ট পরতে হয় কেন? জড়তার কারণে, যাতে সিট বেল্টের মানে না থাকলে হচ্ছে তুমি আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। মাটি থেকে ইট তুলতে কোন পেশির প্রয়োজন? মাটি থেকে আমি যদি হাত দিয়ে ইট তুলতে চাই, আমার কি লাগবে? পেশির বল লাগবে না? পেশির বল লাগবে। 120 কেজি ভরের একটা রিক্সা 5 মিটার পার সেকেন্ড সমবেগে চললে ভরবেগ কত? আচ্ছা, ভরবেগ আমরা কেমনে বের করি? ভরবেগ আমরা বের করি হচ্ছে ভর গুণ বেগ, তাই না? ভর গুণ বেগ, এটা মিলা হচ্ছে ভরবেগ। তাহলে ভর কত আছে? ভর হচ্ছে আমার 120, আর বেগ কত আছে? 5। তাহলে 5 বারং কত? 60, তার মানে হচ্ছে 600 কেজি এমএস ইনভার্স 1। আচ্ছা যাই হোক, এটা আমি এমনি দেখলাম। তাহলে হচ্ছে এটার আনসার কি হবে? 600। ঠিক একইভাবে এটা আমি আর করাইলাম না, এটা হচ্ছে 1000। দেখেই 200 আর 50, তার মানে 10,000। এটা দেখেই বুঝে গেছি। নিউটনের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে, নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে? F ইকুয়ালস টু ma, মানে কি? বল সমান হচ্ছে ভর ইনটু ত্বরণ, তাই না? এটা আমরা একদম বেসিক জিনিস, তার মানে বল হচ্ছে ভর আর ত্বরণের গুণফলের সমান। 8 কেজি ভরের একটা বস্তুর উপর 32 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ কত হবে? এটা আমরা একদম বেসিক একটা প্রশ্ন। 8 কেজি ভর বলছে এবং 32 নিউটন বল প্রয়োগ করছে, ত্বরণ কত হবে? তার মানে আমরা কি জানি? বল ইকুয়ালস টু কি? বল ইকুয়ালস টু ভর ইনটু ত্বরণ, তাই না? বল ইকুয়ালস টু হচ্ছে ভর ইনটু ত্বরণ। এখন আমারে বলছে যে বলের পরিমাণ দেওয়া আছে 32 নিউটন আর ভরের পরিমাণ দেওয়া আছে 8 কেজি, 8 কেজি ইনটু ত্বরণ। তাইলে আমি যদি ত্বরণ বের করতে চাই, বলো তো কি করতে হবে আমাকে? ত্বরণ বের করতে চাইলে আমাকে 32 কে 8 দিয়ে জাস্ট ভাগ দিতে হবে। ভাগ দিলে কত আসবে? 4। তার মানে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ত্বরণ, তার মানে হচ্ছে আমার 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। চলন্ত বাস থেমে গেলে কেন বাস যাত্রী সামনে ঝুঁকে পড়ে? মনে পড়ছে? চলন্ত বাস কেন? চলন্ত অবস্থায় মানে যাত্রীও কেমন ছিল? গতিশীলই ছিল, বাসও চলতেছিল, যাত্রীও চলতেছিল। তাহলে যখন বাস হঠাৎ থেমে গেছে, তখন যাত্রী তো তার গতি অবস্থায় ছিল, এই গতি জড়তার কারণে সে সামনে চলে যাবে। তার মানে এখানে সে গতি জড়তার জন্য সে সামনের দিকে ঝুঁকে পড়বে। কোনটি ভেক্টর রাশি? ভরও ভেক্টর রাশি না, দৈর্ঘ্য ভেক্টর রাশি না, আয়তনও ভেক্টর রাশি না, বল হচ্ছে একটা ভেক্টর রাশি, মানে এটার দিকও আছে, মানও আছে। একটি বস্তুর ভর 15 কেজি, এর উপর দিয়ে একটি বল প্রযুক্ত হয়, ত্বরণ হয়ে গেছে এত, তাহলে প্রযুক্ত বলের মান কত? এটা একদম 15 গুণ 2 শেষ। 15 গুণ 2 সমান 30, 30 নিউটন শেষ। এটা মানে কঠিন কিছু না, দুইটা জিনিস গুণ করে দিব। একটি বস্তুর ভরে, এটা আর আমি করলাম না, এটা 6 দুগুণে 12, দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে 6 দুগুণে 12। আচ্ছা, এইটার কোশ্চেনে কি বলছে? ভরের পরিমাণ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে। আচ্ছা, এটা মনে হয় কোশ্চেনটা দেওয়া নাই। আচ্ছা, কোশ্চেনটা এটা বাদ। এইটা পারবা না? 40 রে 2 দিয়ে গুণ করলে কত আসে? 80 নিউটন। 40 দুগুণে 80, একই। বলের একক কোনটা? বলের একক কি? নিউটন। বলের একক নিউটন। আদ্রিতা টেবিলের উপর একটি বই রাখলো, বই রাখলে এটা কিসের সূত্র বলো তো? বই একটা রাখছে, এই বইয়ের উপর টেবিল আবার একটা বল প্রয়োগ করতেছে, এটা হচ্ছে গতির তৃতীয় সূত্র, যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। কোন বলের মান বস্তু দুটির ভর মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে? ভর, বস্তু দুইটার ভর এবং এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করবে। মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করবে হচ্ছে অভিকর্ষ বল বা মহাকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল, তুমি যেটাই বলো না করো, ভর এবং মধ্যবর্তী দূরত্ব। কোনটি মৌলিক বল? মৌলিক বল কোনটা? মৌলিক বল হচ্ছে, এখানে মৌলিক বল কোনটা? মৌলিক বল হচ্ছে মহাকর্ষ বল মৌলিক বল, কারণ চৌম্বক বল বলতে কিছু নাই। ঠিক আছে। কোন বল পরমাণুর গঠন রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে? পরমাণুর গঠন এবং রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে তড়িৎ চৌম্বক বল। তড়িৎ চৌম্বক বল হচ্ছে পরমাণুর গঠন এবং রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, এটাও কিন্তু একটা মৌলিক বল। অভিকর্ষ কি? অভিকর্ষ হচ্ছে মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণ যেই কথা, অভিকর্ষ একই কথা। পৃথিবী এবং যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাকে আমরা বলি অভিকর্ষ বল। সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল কোনটা? এইখানে সবচেয়ে শক্তিশালী কোনটা? সবল। এই যে সবল, সে সবল, তার শক্তি সবচেয়ে বেশি, সে হচ্ছে সবল নিউক্লিয় বল। বস্তুর ভর বেশি হলে ঘর্ষণ কেমন হবে? ভর তোমার যত বেশি, ওই বস্তুর ঠেলতে তোমার বেশি শক্তি দেওয়া লাগবে না, তার মানে তার ঘর্ষণ, মানে তার ঘর্ষণ বল কেমন হবে? বৃদ্ধি পাবে, বেশি হবে। শক্তিশালী নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বলের তুলনায় কত গুণ বেশি? দেখো,
এইটা কিন্তু হচ্ছে খুবই বেসিক একটা প্রশ্ন যে শক্তিশালী নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বলের তুলনায় 10-10 মনে রাখা সহজ, ঠিক আছে? 10-10 10 গুণ বেশি শক্তিশালী। একটি বস্তুকে গড়িয়ে দেওয়া হয়েছে, কিছুক্ষণ পর থেমে গেছে। আচ্ছা, একটা বস্তুকে গড়ায় দেওয়ার পর কিছুক্ষণ পর থেমে যাওয়ার কারণ কি? কারণ ওই যে ফ্লোরের মধ্যে একটা ঘর্ষণ বল ছিল না, এই ঘর্ষণ বলটা তাকে আটকে দিচ্ছে। তার মানে এখানে আমার ঘর্ষণ বলটা হচ্ছে কারেক্ট আনসার। কোন ঘর্ষণ বলের জন্য আমরা হাঁটতে পারি? স্থিতি ঘর্ষণের জন্য। স্থিতি ঘর্ষণের জন্য আমরা হাঁটতে পারি আর কি। প্রয়োজনীয় উপদ্রব কোনটি? প্রয়োজনীয় উপদ্রব বলতে তোমার প্রয়োজনীয় উপদ্রব মানে কি? উপদ্রব মানে সমস্যা, ঝামেলা। তাহলে এই 4টা বলের মধ্যে ঝামেলা কোনটা? ঘর্ষণ বলটা একটা ঝামেলা। আবার ঘর্ষণ বল আমাদের দরকারও আছে। প্রয়োজনীয়, আমরা যখন হাঁটাহাঁটি করি ঘর্ষণ বল না থাকলে আমরা পইড়া যাইতাম স্লিপ খেয়ে। তার মানে ঘর্ষণ বলটা আমাদের দরকারও আছে, কিন্তু আবার ঘর্ষণ বলের কারণে অনেক ঝামেলাও হয়। কোন একটা জিনিস আমরা মানে টানতে পারি না, অনেক সময় চাকার যে টায়ার আছে এগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা, F ইকুয়ালস টু ma সম্পর্কটি হলেও ভর দ্বিগুণ হলে বলও দ্বিগুণ হবে। স্বাভাবিক, আমি যদি এখানে ভর দ্বিগুণ করে ফেলি বলের মানও দ্বিগুণ হয়ে যাবে। ধ্রুব বল ত্বরণ সৃষ্টি করে, ধ্রুব বল ত্বরণ সৃষ্টি করবে। হ্যাঁ, বল থাকলে ত্বরণ হবে, বল দ্বিগুণ করলে বস্তুর ত্বরণ দ্বিগুণ হবে। রাইট, তিনটাই কারেক্ট। দেখো 3 কেন? ধ্রুব বল ত্বরণ সৃষ্টি করে, এটা কিন্তু তিনটাই হবে। বল ধ্রুব হইলেও এখানে বল থাকলে ত্বরণ হবে, বল যতক্ষণ থাকবে ততক্ষণ ত্বরণ হবে। এখানে ধ্রুব বল বলতে কিছু নাই, ধ্রুব পরিবর্তনশীল বল মানে ধ্রুব বল ত্বরণে তৈরি করবে, স্বাভাবিক, এটা এই হবে। ঠিক আছে, বল কোন একটা বস্তুতে তুমি বল দিলে সেটা কিন্তু ত্বরণ হবে, এটা তিনটাই কারেক্ট হবে। ঠিক আছে, এটা তিনটাই কারেক্ট। তড়িৎচুম্বকীয় বলের বৈশিষ্ট্য কি? শুধু আকর্ষণ করে। তড়িৎচুম্বকীয় বল কি শুধু আকর্ষণ করে? আকর্ষণ বিকর্ষণ দুইটাই করতে পারে, মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় অনেক শক্তিশালী। 2 আর 3 হচ্ছে কারেক্ট, শুধু আকর্ষণ করে না। ঠিক আছে, 5 কেজি ভরের একটি স্থির গোলাকার বস্তুর উপর 12 নিউটন বল প্রয়োগ করা হলে এতে বস্তুটি 2 নিউটন ঘর্ষণযুক্ত মেঝেতে বস্তুটির ত্বরণ কত হবে? আচ্ছা, একদম সহজ। তুমি দেখো 12 নিউটন বল দিছো, 2 নিউটন হচ্ছে ঘর্ষণযুক্ত মেঝেতে গড়ায়া চলতেছে। তার মানে মেঝের ঘর্ষণ বল কত? 2, আর বল তুমি দিছো কত? 12। তাহলে বস্তুর উপর কতটুকু বল আসলে কাজ করতেছে? 12 থেকে 2 বাদ দিব না আমরা? 12 থেকে 2 বাদ দিলে আমি 10 নিউটন বল আসলে বস্তুর উপর অ্যাকচুয়ালি কাজ করতেছে। কারণ তুমি 12 নিউটন বল দিতেছো, এই 12 নিউটনের মধ্যে 2 নিউটন তো ঘর্ষণ বলেই খরচ হয়ে যাইতেছে। ঘর্ষণ বল মানে ঘর্ষণ থাকার কারণে তোমার ঠেলতে কষ্ট হইতেছে। তার মানে 2 নিউটন বাদ 10 নিউটন। এখন 10 নিউটনের মধ্যে তোমার ত্বরণ কত হবে? ভর কত বলছে? ভর বলছে 5, ভর বলছে 5। তাহলে আমরা কি a ইকুয়ালস টু কি বলবো? F/m। তার মানে 10 ডিভাইডেড বাই 5, তার মানে হচ্ছে 2। তার মানে আমার আনসার কত হবে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। উদ্দীপক অনুযায়ী বস্তুটি আবর্ত ঘর্ষণে গতিশীল। একটা স্থির গোলাকার বস্তু, গোলাকার বস্তু আবর্ত ঘর্ষণ। রাইট। মেঝে মসৃণ হলে বস্তুর গতির পরিবর্তন হবে না, মেঝে মসৃণ হলে বস্তুর গতি আরো বাড়বে। বস্তুর ভর কমলে ত্বরণ বাড়বে। রাইট, এটাও কারেক্ট। তাহলে 1 আর 3 হচ্ছে রাইট, ওইটা 2 নাম্বারটা ভুল, গতির পরিবর্তন হবে। আচ্ছা, আমাদের কিন্তু লাস্ট চ্যাপ্টার, এটা আমাদের লাস্ট চ্যাপ্টার, প্রাত্যহিক জীবনে তড়িৎ। ঠিক আছে, লাস্ট চ্যাপ্টারটা আমরা একটু দ্রুত দেখে ফেলি। এই প্রতীকটার নাম কি? এইটা হচ্ছে আমার একমুখী সুইচের প্রতীক। এইগুলা প্রতীকগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রতীকগুলা কিন্তু সুন্দর করে পড়ে ফেলতে হবে। এইটা কি? এটা হচ্ছে দ্বিমুখী সুইচ, দুইটা সুইচের লাইন আর কি, এখানে দ্বিমুখী সুইচ। তারপরেরটা কি? কোনটি রোধের প্রতীক? রোধের প্রতীক কোনটা? এই যে এইটা হচ্ছে রোধের প্রতীক, আর এইটা কিন্তু রোধের প্রতীক না, এটা হচ্ছে পরিবর্তনশীল রোধের প্রতীক। এই যে এরকম তীর চিহ্ন যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ। ঠিক আছে, তারপর একটি ব্যাটারিতে সাধারণত কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে, একটা ক্যাথোড, অ্যানোড আর ইলেকট্রোলাইট। 3টা অংশ থাকে, টোটাল 3টা অংশ থাকে। কোনটি পরিবর্তনশীল রোধের প্রতীক চিহ্ন? ওই যে একটু আগে দেখাইলাম, তীর চিহ্ন থাকলে সেটা হচ্ছে পরিবর্তনশীল রোধের চিহ্ন। কোনটি সংযুক্ত তারের প্রতীক? সংযুক্ত তার হচ্ছে এইটা, আর বিচ্ছিন্ন তার হচ্ছে এইটা। ঠিক আছে, বিচ্ছিন্ন তার হচ্ছে এইটা। এটা কি তার? তাইলে এটা হচ্ছে বিচ্ছিন্ন, আগেরটা ছিল সংযুক্ত, এটা হচ্ছে সংযোগহীন তার। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 1.5 ভোল্টের 4টা ব্যাটারিকে সিরিজে সংযোগ করা হয়েছে, মানে কি? এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি। সিরিজে সংযোগ করলে কি হয়? 1.5 যোগ 1.5 যোগ 1.5 যোগ 1.5, মানে 4টাকে যোগ করা হয়েছে। মানে মেইন কথা হচ্ছে 4 দিয়ে গুণ করে দেওয়া। এটা হচ্ছে 6 ভোল্ট। আনসার কত আসবে? 6 ভোল্ট। ঠিক আছে, একটি ব্যাটারি সেল 1.5 ভোল্ট হলে 6টি সেলের সিরিজ সংযোগে 6 দিয়ে গুণ করো, 6 15 90, মানে হচ্ছে এখানে 9 ভোল্ট হবে।
একটি সাধারণ ব্যাটারি সেলে বিভব পার্থক্য কত থাকে? 1.5 ভোল্টের ব্যাটারি। আমরা নর্মালি যত ব্যাটারি ব্যবহার করি, পেন্সিল ব্যাটারি যেগুলো আছে বেশিরভাগই হচ্ছে 1.5 ভোল্টের ব্যাটারি। বাসাবাড়িতে জীবন্ত তারে বৈদ্যুতিক ভোল্টেজ কত? 220 ভোল্টের ইউজ করা হয়, 220 ভোল্টেজ। বৈদ্যুতিক হিটারের জন্য কত অ্যাম্পিয়ারের ফিউজ আমাদের দরকার হয়? বৈদ্যুতিক হিটারের জন্য আমাদের অলমোস্ট প্রায় 15 অ্যাম্পিয়ারের হিটার মানে ফিউজ তার কিন্তু দরকার হয়। ফ্যানে ব্যবহৃত ফিউজের তার কত হবে? ফ্যানে আমরা কিন্তু 10 অ্যাম্পিয়ারের ফিউজ তার ব্যবহার করি, ঠিক আছে? নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে কপার সালফেট। কপার সালফেট হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। রিফা চকচকে ধাতুর নেম প্লেট বানাতে চায়, সে কোনটা ব্যবহার করবে? নেম প্লেট বানাইতে চায় মানে ওইখানে তড়িৎ প্রলেপন করতে হবে, মানে তোমার ওইখানে হচ্ছে তড়িৎ মুদ্রণ করতে হবে, যেটারে আমরা বলি তড়িৎ ইলেকট্রোপ্লেটিং বলি, আমরা ইংলিশে বলি ইলেকট্রোপ্লেটিং, মানে একটা যে জিনিস ওইটার উপর নেম প্লেট বানাইতেছি, ধাতুর উপর নেম প্লেট বানাচ্ছি, এটাকে বলি ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ মুদ্রণ। কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা ওয়াট তো ক্ষমতার একক, ঘন্টা হচ্ছে সময়ের একক, এটা হচ্ছে তড়িৎ শক্তির একক। ও সরি, তড়িৎ ক্ষমতার একক। কিলোওয়াট ঘন্টা কি ক্ষমতার একক? তড়িৎ শক্তির একক কোনটা? P equals to W by T. What? তো W। তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতার একক কিলোওয়াট ঘন্টা না, তড়িৎ শক্তির একক। এটার আনসার তড়িৎ শক্তি হবে, ঠিক আছে? তড়িৎ শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। ওয়াট হচ্ছে তড়িৎ ক্ষমতার একক, কিলোওয়াট হচ্ছে তড়িৎ ক্ষমতার একক, কিন্তু কিলোওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ শক্তির একক, এটা মনে রাখবা, ঠিক আছে? তড়িৎ শক্তির একক, এটা ভুল দেওয়া। তড়িৎ শক্তির একক হবে 10 ওয়াট ঘন্টা সমান কত? আচ্ছা আমরা জানি এক আচ্ছা 10 ওয়াট ঘন্টা, এটা মানে করা খুবই সহজ। এটা হচ্ছে আমরা কি জানি যে ঘন্টা, তাই তো? আচ্ছা 1 কিলোওয়াট ঘন্টা হচ্ছে সম্ভবত তোমাদের বইয়ে কত দেওয়া আছে? 3.6 কিলো জুল। আচ্ছা এটা আসলে আরেকটু সহজভাবে বের করি। 10 ওয়াট ঘন্টা, তাই তো? 10 ওয়াট ঘন্টা। এখন এই ঘন্টারে আমরা যদি হচ্ছে সেকেন্ডে নেই, 1 ঘন্টায় কত সেকেন্ড? 1 ঘন্টায় 60 মিনিট, আবার 60 মিনিটে 60 মানে হচ্ছে 60 গুণ 60 সমান হচ্ছে 3600 সেকেন্ড। 1 ঘন্টায় কত সেকেন্ড তাইলে? 3600 সেকেন্ড, ঠিক আছে? এখন 1 ঘন্টায় 3600 সেকেন্ড, তাইলে তুমি আমারে বলো 10 দিয়া যদি আমি 3600 রে গুণ দেই তাহলে আমার কত আসে? 36,000 আসে না? 36,000 আসে। এখন এই 36,000 এটার একক কি হবে? জুল। 36,000 এর একক কত আসবে? জুল। এখন 36,000 জুল লেখা যেই কথা, 36,000 ইন্টু 10 কিউব জুল লেখা একই কথা, আর 10 কিউব মানে কি? 36 কিলো জুল, এটাও লেখা যায়। তাহলে আমি কি করলাম? আসলে অঙ্কটা খুবই সহজ। ঘন্টা যেটা আছে এই ঘন্টারে আমি জাস্ট আগে 1 ঘন্টারে সেকেন্ডে বের করছি, এরপর ওয়াট ঘন্টা মানে কি? এই 10 ওয়াটের সাথে 1 ঘন্টা গুণ আকারে আছে, তাহলে আমি 3600 কে 10 দিয়ে গুণ করে দিছি, তাহলে 36,000 জুল। 36,000 জুল। ওয়াট ঘন্টা মানে ওয়াট সেকেন্ড মানে কি? জুলের একক কি? জুল তো হচ্ছে ওয়াট পার সেকেন্ড, তাই তো? ওয়াট পার সেকেন্ডই তো জুল। তাহলে এই ওয়াট পার সেকেন্ড যদি জুল হয়, সরি ওয়াটস পার সেকেন্ড না, ওয়াট সেকেন্ড হচ্ছে জুল, ওয়াট সেকেন্ড হচ্ছে জুল, ওয়াট সেকেন্ড হচ্ছে জুল। জুল যদি হচ্ছে ওয়াট সেকেন্ড হয়, তাহলে আমার যেহেতু আমি এখানে 36,000 জুল বলতে পারি, আর আমরা কি জানি যে 1000 জুলে 1 কিলো জুল, তাহলে 36,000 জুলে কত কিলো জুল হবে? 36 কিলো জুল, ঠিক আছে? আচ্ছা 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 6 ঘন্টা করে 20 দিন জ্বলতেছে, কত তড়িৎ শক্তি ব্যয় হবে? আমরা কিন্তু তড়িৎ শক্তি সবসময় ইউনিটে হিসাব করি। 1 ইউনিট মানে কি? 1 ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। 1 ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার। আচ্ছা আমার এখানে কি বলছে? 60 ওয়াটের বাল্ব বলছে কয় দিন জ্বলে? 6 ঘন্টা ধরে 20 দিন জ্বলতেছে, তাহলে 20 দিনে কত ঘন্টা ভাইয়া? 20 গুণ 6 120 ঘন্টা। 120 ঘন্টা ধরে কত ওয়াটের বাল্ব জ্বলতেছে? 60 ওয়াটের বাল্ব জ্বলতেছে, তার মানে 60 ওয়াট ইনটু 120 ঘন্টা, তাই না? 60 ওয়াট 120 ঘন্টা, তাহলে 60 রে যদি আমি 120 দিয়ে গুণ দিই, ক্যালকুলেটরে গুণ করলে দেখবা আসে 6 12 72 720 7200, 7200 ওয়াট আওয়ার এরকম আসতেছে না? এখন আমার তো ওয়াট আওয়ার দিয়া কাজ না, আমার কি কাজ? আমার কিলো ওয়াট আওয়ার বের করতে হবে। তাহলে কিলো ওয়াটে আমি যদি নিতে চাই, তাহলে আমি জানি 1000 ওয়াটে 1 কিলোওয়াট। কিলো মানে কি? 1000, সবসময় 1000
1000 ওয়াটে 1 কিলোওয়াট, আমরা কি জানি 1000 ওয়াটে 1 কিলোওয়াট, তাই তো? তাহলে 1000 ওয়াটে যদি, তাহলে 7200 দিয়ে তুমি 7200 রে দিয়ে ভাগ দিয়ে দিবা, 7200 ডিভাইডেড বাই এখানে আসবে কত তোমার 7.2। ঠিক আছে, তার মানে এখানে আমার আনসার হচ্ছে 7.2 কিলোওয়াট আওয়ার। এই 7.2 কিলোওয়াট আওয়ার যেই কথা, 7.2 ইউনিট একই কথা, 7.2 ইউনিট একই কথা। তার মানে আমার আনসার কত আসবে এখানে 7.2 ইউনিট। ঠিক আছে, এটা দরকার হলে আরেকবার একটু পজ করে দেখে নিবা, বারবার পজ করে দেখে নিবা। ঠিক আছে, 20 দিনে 6 ঘন্টা আমরা 1 ইউনিট মানে কি বলছি আমি, 1 ইউনিট মানে বলছি হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা পারো সবাই মোটামুটি। এই সেম জিনিস, এইটা আর আমি করাই দিলাম না, এটা তোমরা পজ করে আগের অঙ্কটা যদি বুঝে থাকো এই অঙ্কটা তোমরা পজ করে ফেলবা। এনার্জি সেভিং বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়? এনার্জি সেভিং বাল্বে হচ্ছে আমাদের আর্গন গ্যাস ব্যবহার করা হয়। ঠিক আছে, কোনটি মাধ্যমে তড়িৎ রিপেয়ারিং করা হয়? তড়িৎ রিপেয়ারিং করা হয় কোন মাধ্যম দিয়ে? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তড়িৎ রিপেয়ারিং করা হয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ব্লক মডেল ইত্যাদি তৈরি করাকে কি বলা হয়? তড়িৎ মুদ্রণ বলা হয়। কোন এককে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করি? এই যে কিলোওয়াট আওয়ার, এই যে কিলোওয়াট আওয়ার, আমরা বলি না যে কত ইউনিট বিদ্যুৎ পুরাইছি, কিলোওয়াট আওয়ার যেই কথা, ইউনিট একই কথা। ঠিক আছে, 1 ইউনিট মানেই হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, এটা অলওয়েজ মনে রাখবা। ইউনিট মানেই হচ্ছে কিলোওয়াট ঘন্টা, এবং যত কিলোওয়াট ঘন্টা আমরা পুরাইছি তত অনুযায়ী আমাদের বিদ্যুৎ বিল আসে। একটি ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট, এর অর্থ কি? বাল্বটির বিভবান্তর মানে বিভব পার্থক্য হচ্ছে 220 ভোল্ট, 220। এনার্জি সেভিং বাল্বে, এটা অলরেডি বলে ফেলছি, আর্গন গ্যাস ব্যবহার করা হয়। কোনটিতে ইউপিএস ব্যবহার করা হয়? কম্পিউটারে ইউপিএস ব্যবহার করা হয়, কম্পিউটারে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা? এইখানে হচ্ছে তিনটাই কারেক্ট হবে। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তিনটাই কারেক্ট, এটা আনসার ভুল দেওয়া, তিনটাই কারেক্ট হবে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কি করি আমরা? আকরিক থেকে ধাতু নিষ্কাশন করি। তামার উপর তড়িৎ মুদ্রণও করা হয়, তামার উপর স্বর্ণের প্রলেপ দেওয়া হয়, তিনটাই কারেক্ট। ঠিক আছে, তিনটাই কারেক্ট। এনার্জি বাল্ব ব্যবহারের সুবিধা কি? এনার্জি বাল্ব ব্যবহারের সুবিধা কি? আচ্ছা, এনার্জি বাল্ব ব্যবহারের সুবিধাটা কি ভাইয়া? এটা হচ্ছে আমার খরচ সাশ্রয় হবে, বেশি দিন টিকবে, কম শক্তির দরকার হবে, বেশি দিন টিকবে, এই কারণেই তো আমরা এনার্জি সেভিং বাল্বটা ব্যবহার করি, তাই না? তার মানে আমার এখানে কিন্তু কি তিনটাই কারেক্ট আনসার। ঠিক আছে, সিস্টেম লসের কিভাবে, মানে আমরা কিভাবে হচ্ছে সিস্টেম লসকে আমরা প্রতিরোধ করতে পারি, মানে আমাদের সিস্টেম লস যাতে না হয়, বিদ্যুৎ অপচয় যাতে না হয়, কিভাবে করতে পারি? সরবরাহ পদ্ধতির উন্নয়ন করতে পারি, মানে ভালো ভালো কথা যেগুলো, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পারি, দক্ষ সফল মনিটরিং করতে পারি, তিনটাই হবে। ঠিক আছে, তিনটাই কারেক্ট। আচ্ছা, বর্তনীতে দৈনিক 8 ঘন্টা করে বাতি জ্বালালে 1 মাসে কত ইউনিট? ওই যে ইউনিট, ইউনিট মানে কি অলওয়েজ মনে রাখবে, ইউনিট মানে আমারে বের করতে হবে কিলোওয়াট আওয়ার, এইটাতে এই এককে বের করতে হবে। 1 মাসে কতগুলা? তার মানে এখানে দেখো দৈনিক 8 ঘন্টা ধরে আমার এখানে বর্তনীর মধ্যে কয়টা বাল্ব আছে? 100 আছে, 60 আছে, 68 আছে, 60 আছে, এই তিনটা বাল্ব আছে, তাই তো? বর্তনীটিতে দৈনিক 8 ঘন্টা করে বাতি জ্বালালে, আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে আমার কিলোওয়াট আওয়ারে ই করতে হবে, 8 ঘন্টা করে আমার এখানে টোটাল কতগুলো আছে? এটা কি 68 লিখছে না 60 লিখছে? 160, 220, খুব সম্ভবত 220, আর হচ্ছে 8 দুগুণে 16, 16 17, 1760, 1760, আর হচ্ছে 30। হুম, ঠিক আছে, তাহলে এটার মধ্যে হচ্ছে 100 ওয়াট যোগ 60 ওয়াট যোগ 60 ওয়াট, তাহলে আমার এখানে কি আসতেছে 220 ওয়াটের টোটাল বাল্ব আছে কত? 220 ওয়াট। আর 8 ঘন্টা ধরে 1 মাস, মানে হচ্ছে 30 ইন্টু 8 ঘন্টা, তাহলে কত ঘন্টা হয়েছে টোটাল? 3 8 24, 240 ঘন্টা টোটাল করা হয়েছে। তাহলে এখন আমি 220 কে যদি 240 দিয়ে গুণ দেই, 220 গুণ 240 গুণ দিলে কত আসে? দেখি তো, হ্যাঁ 52,000
800, 52,800 কি আসবে? এটা কি আওয়ার আর এটা কি ওয়াট, তাহলে 52,800 ওয়াট আওয়ার এইটা আসতেছে না 52,800। তাহলে এখন আমি জাস্ট হচ্ছে এটারে কিসে কনভার্ট করব, এই ওয়াট আওয়ারকে কিলোওয়াট আওয়ারে কনভার্ট করব, মানে এই 52,800 কে জাস্ট আমি 1000 দিয়ে ভাগ দিয়ে দিব। 1000 দিয়ে ভাগ দিয়ে দিলেই কি হবে? 52.8 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, তাহলে 52.8 কিলোওয়াট আওয়ার মানে কি 52.8 ইউনিট, জাস্ট হচ্ছে 52.8 ইউনিট। কিলোওয়াট আওয়ার যেই কথা, 52.8 ইউনিট একই কথা। বর্তনীটিতে দৈনিক আছে, এটা তো বলে ফেললাম। প্রতিটি বর্তনীটির ক্ষেত্রে প্রতিটি বাতি সমান ভোল্টেজ পাবে। প্রতিটি বাতি কি সমান ভোল্টেজ পাবে? হ্যাঁ, সমান্তরাল যেহেতু আছে তার মানে সমান সমান ভোল্টেজ পাবে। সকল বাতি উজ্জ্বল ভাবে জ্বলবে, হ্যাঁ সকল বাতি উজ্জ্বল ভাবে জ্বলবে, রাইট। সমান্তরালে হচ্ছে সবগুলা বাতি উজ্জ্বল ভাবে জ্বলবে। একটি বাতি নষ্ট হলে সবগুলা বাতি নিভে যাবে। এটা কি হবে? এটা তো সমান্তরালে আছে, যদি আমার এইটা নিভা যায় বাদ বাকি দুইটার মধ্যে তো কানেকশন ঠিক আছে। সমান্তরালে একটা বাতি নষ্ট হইলেও বাকিগুলা চলবে, কিন্তু যদি শ্রেণীতে সাজানো থাকতো তাহলে কিন্তু একটা বাতি নষ্ট হলে সবগুলাই নষ্ট হয়ে যেত, কারণ পুরো লাইনটাই কাইটা যাইতো। তাহলে আমার কারেক্ট আনসার কি 1 ও 2। চিত্রে বর্তনীটির ক্ষেত্রে এটি একটি সমান্তরাল বর্তনী, অবশ্যই এটা একটা সমান্তরাল, এটা সিরিজ তো না, বুঝাই যাইতেছে এটা একটা সমান্তরাল। সব বাল্বে সমান বিদ্যুৎ হবে, সব বাল্বে সমান বিদ্যুৎ যাবে, অবশ্যই সব বাল্বে সমান যাবে, তার মানে 1 আর 3, কারণ আমার যেহেতু 2 নাম্বারটা ঠিক না তাহলে 1 আর 3 হচ্ছে কারেক্ট। ওকে, তাহলে আমাদের কিন্তু আজকের এমসিকিউ সবগুলা শেষ, সবকিছু ডান। আর তোমাদের হচ্ছে আশা করি এই ক্লাসটা খুব উপকার হয়েছে। আমি খুব দ্রুত তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সবগুলো এমসিকিউ কিন্তু সলভ করে দিয়েছি। সো এই ক্লাসটা যদি ঠিকভাবে করতে পারো, পাশাপাশি তুমি যদি বইটা একটু রিভিশন দাও, আমার মনে হয় এমসিকিউ নিয়ে তোমাদের আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর ক্লাস শেষ করার আগে আরেকটা কথা, তোমরা যারা এসএসসি তে আমাদের সাথে পড়েছো, তো আমরা অবশ্যই চাই তোমরা আমাদের সাথে আবার এইচএসসি তেও পড়ো, এইচএসসি তেও আমাদের সাথে থাকো। তো এইচএসসি তে তোমাদের জার্নিকে স্মুথ করার জন্য এবং তোমরা যাতে তোমাদের মানে সবকিছু সহজ করার জন্য আমাদের কিন্তু আর্লি বার্ড অফার ঠিক হতে থেকে তোমাদেরকে দেওয়া হচ্ছে। এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা হচ্ছে ফর্ম পেয়ে যাবা, ওই ফর্মটা সুন্দর করে ফিল আপ করে ফেলবা। সো একটা বিশাল ভালো একটা হচ্ছে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবা। সো তোমাদের সাথে আবারও নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করে ভালো পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তীতে।